আমরা শুরু করতে পারি। আপনি কোথা থেকে শুরু করবেন আপনার জীবনে? ছোটবেলা থেকে শুরু করব। ওকে, যখন পুরোপুরি বুঝি ভালো মন্দ তখন থেকেই। জি প্লিজ। ছোট থেকে আমি প্রচন্ড চঞ্চল ছিলাম। 7 বছর পর্যন্ত আমি গ্রামের বাড়িতেই ছিলাম দাদুর কাছে। দাদা ছিলেন আমাদের গ্রামের একজন ডক্টর। সকালবেলা যখন ঘুম থেকে উঠে দাদা ফার্মেসিতে যাবেন তখন আমাদের দুজনকে নিয়ে যেতেন। আমরা আর একটা ফুফাতো ভাই আছে, দুজনই। আর পুরো ফ্যামিলির মধ্যে আমরা 2টা ছেলে বাচ্চাই ছিলাম। তো আমাদের দুজনকে নিয়ে গিয়ে দেখা যেত যে গ্রামে যখন বনি হতো দোকানে তারপরেই নাস্তা খাওয়ানো হতো। আমরা এত দুষ্ট ছিলাম যে গরম চায়ের ভিতর রুটি দিয়ে তারপরে মুখে দিয়ে হা করে থাকতাম দুজনে। কেন? গরম ছিল আর আমরা তো নিজেরা ফু দিব না, দাদা আমাদেরকে ফু দিয়ে দেবে। ওকে। কারণ অনেক আদরের ছিলাম তো, দুজনকে সাইকেলে করে নিয়ে যেত, আবার সাইকেলে করে ঠিক স্কুলে যাওয়ার সময় দিয়ে যেত। আমি খুব চঞ্চল ছিলাম তো সবার আগে গাছ উঠতাম। ওকে। আমার ফুফাতো ভাইটা আমার থেকে 1 বছরের বড়, ও আমাকে সবসময় মারতো, তুমি আগে কেন গাছ উঠবে, তুমি মেয়ে মানুষ না, তুমি গাছ উঠবে না, আমি গাছ উঠবো। আর আমি গাছে ওঠার সাঁতারে খুব চঞ্চল। তো যখন আমরা স্কুলে পড়তাম, আমার দাদু কখনই আমার মাকে মেনে নিতে পারেনি, কারণ দুজনই চাচাতো ভাই বোন ছিল। আমার দাদু সবসময় মায়ের একটা না একটা দোষ তার ছিল। আর সবচেয়ে বড় কথা, আমার বাবা বেকার ছিলেন, তারা পালিয়ে বিয়ে করেছে। তো আমাকে আমার নানুদের ফ্যামিলি থেকে কেউই তেমন একটা লাইক করতেন না, যে আমি মনে হতো যেন তাদের একটা বোস। আর এট ফার্স্ট মেয়ে হয়েছি সেজন্য আরো বেশি পছন্দ করতেন। আর আমি খুব দাদুর পাগল ছিলাম। তো দাদু নানুর বাড়ি কি খুব পাশাপাশি ছিল? চাচাতো ভাই বোন তো পাড়ার ওপর, এই পাড়ার ওপর। ওকে। ওদের কথা থাকতো যে আমি দাদুকে রেখে কেন নানুদের কাছে চলে আসি না। ছোটবেলায় আপনার কোনো নাম ছিল? দুষ্টুমি করার জন্য দেখা যায় না একটু অন্য ব্যতিক্রম ধর্মে একটা নাম ধরে কিংবা একটা কিছু খেপানোর জন্য? সময় মোটা ছিলাম তো, ছোটবেলাতে খুব মোটা। ওরা সবসময় দুষ্টুমি করে, হয় পাজি বলবে না ভেড়াডস বলবে। ভেড়াডস? ভেড়াডস কি জিনিস? আমাদের গ্রামের একটা কথা যে খুব মোটা হলে তাদেরকে এই নামটা দেওয়া হয়, ভেড়াডস। হ্যাঁ, ভেড়াডস। ওকে। তারপর মায়ের আদরটা খুব কম পেয়েছি আমি। তো অনেকভাবে যন্ত্রণার শিকার হয়েছে আমার আম্মা, আব্বার কাছ থেকে, দাদুর কাছ থেকে। ওইটার আমার বোঝাই না। আমার সবসময় চিন্তা থাকতো আমি কাকে কখন দুষ্টুমি করবো। আর ছোটবেলা থেকে চুলগুলো প্রচন্ড লম্বা ছিল, দাদু সবসময় মারতো আর চুলে তেল দিত। দাদু মানে হচ্ছে দাদির কথা বলছেন? হ্যাঁ, আমি দাদির কথা বলছি। ওকে। তো আমার মাও তেমন একটা আমাকে লাইক করতেন, কারণ আমি দাদুদের প্রচন্ড পাগল। তাদের কথা হচ্ছে নানুর পাগল হবা, সবকিছু পাবা। আমার নানুদের একটু অবস্থা ভালো ছিলেন। আর আমার ছোটবেলা থেকে একটা হিংসা ছিল, আমি মানুষেরটা কেন করবো। তো এক সময় আব্বু আম্মুকে রেখে ঢাকায় চলে আসে। ঢাকায় চলে আসার পরে আম্মুকে প্রচন্ড রকমের অত্যাচার করে, এটা সেটা বলে। আম্মু কারোর সাথে কথা বলে তাকে সন্দেহ করা হয়, বাবার বাড়িতে যেতে দেওয়া হয় না। যেরকম করতে করতে আমার আব্বু এখানে এট ফার্স্ট এসে বড় মামার বাসায় উঠছে। কি করতেন জানতাম না। তো একদিন আব্বু গ্রামের বাড়িতে যাওয়ার পরে কি নিয়ে ঝগড়া হয়েছে তাও শিওর না। আমি স্কুলে গিয়েছি। তো আমি স্কুলে যাওয়ার পরে রাস্তাতে যখন আসতেছি তখন দেখি আমার আম্মু আমার ছোট বোনটাকে নিয়ে চলে যাচ্ছে। তখন আপনারা 2 বোন? হ্যাঁ। আমি জিজ্ঞাসা করলাম যে আম্মু তুমি কোথায় যাচ্ছ? আম্মু কোনো কথা না বলে বলছে ডাক্তারের কাছে যাচ্ছে। তো যতটুকু আমার মনে আছে, আমাদের মসজিদের বাড়ি, তো বাড়ির ভেতরেই মসজিদ। তো মসজিদের যে হুজুরটা ছিলেন সে আবার আমার মাকে মেয়ে বলতো। তাকে আমি ঘোলা দেখলাম না কি দেখলাম জানি না, তাকে দেখলাম বিল দিয়ে উঠে আসতেছে আর আম্মু রাস্তা দিয়ে যাচ্ছে। তো হয়তো বা আম্মুকে মারধর করেছে, কান্নাকাটি করতে করতে চলে গেছে, বাবার বাড়িতেও যায়নি। সেখান থেকে কোথায় গেছে আম্মু আমি জানি না। খুব সম্ভবত আমার দাদুরা যেটা বলতেন যে ইমাম আম্মুকে দিয়ে আসছে, দিয়ে আসতে পর বিকেলে আবার আসছে আম্মু। ইমাম আম্মুকে দিয়ে আসছে? হ্যাঁ, এই জিনিসটা গ্রাম শুদ্ধ রটে গেল। ইমামটা কি? মসজিদের যে নামাজ পড়েন তাকে ইমাম বলা হয়। ওকে। উনি সম্পর্কে কি ছিলেন আপনার মার? আমাদের বাড়ির হুজুর ছিলেন উনি। উনি হচ্ছেন বাড়ির হুজুর ছিলেন? হুজুর। আর আমার মাকে মেয়ের মতো ভালোবাসতেন। তো ওনাকে নিয়ে একটা কুৎসা রটনা হলো। ওই আমাকে না আবার প্রশ্ন করা হয়েছে কি তোমার আম্মু কার সাথে গেছে। আমি জানি না। প্রথম থেকে তো আম্মুকে মেয়ে মেয়ে করতেন, তো একটু সন্দেহ ছিল। আমাকে বলতেছে হুজুর আসেনি দুপুর বেলা। হুজুরকে তো আমি দেখছি আসতে, খুব চঞ্চল তো, সত্যি কথাটাই আগে বলতাম। সম্ভবত আম্মু তার সাথে গেছে। আর কোত্থেকে যেন কে বলেছে যে আম্মুকে আর তাকে আমাদের উপজেলার এক মিষ্টির দোকানে দেখছে। এই তো তাদের সন্দেহটা ক্লিয়ার হয়ে গেছে। তারা বলতেছে আম্মু চলে গেছে, কিন্তু আম্মু বিকেলবেলা আবার ফিরে আসছে। আব্বু যখন রাতে ফিরলো সেদিন আর কিছুই বলো না, আম্মুর সাথে খুব চিল্লাচিল্লি হলো। পরের দিনও কিছু হলো না। রাত্রেবেলা দেখা গেছে কি হঠাৎ করি না আম্মু প্রচন্ড কান্না করতেছে পাশের রুমে। তো আমি গেলাম, যাই দেখি আমার আব্বু প্রচন্ড মারতেছে আমার আম্মুকে। দেখা গেছে প্রচন্ড মারতেছে, কেউ তাকে ধরে না। তো আম্মুকে মারতে মারতে বের করে দিছে ঘর থেকে। বের করে দেওয়ার পরে এখন আমরা তো পেছনে যাব, 2টা বোনই। কিন্তু এই ঘটনাটা আমার লাইফে আমি কোনোদিন ভুলবো না আর কি। আমার মাকে যখন বের করে দিল, আমার মা চিৎকার করে, এক গ্রামের মানুষ এক জায়গায় হয়ে গেল। তো
আমার মাকে বের করে দেওয়া হলো, আমাদেরকে দেওয়া হলো না সাথে। তো আমার মা ওখান থেকে মানে এক মামা ছিলেন, আমি নামটা জানি না, আমাদের এলাকারই। তো ওই মামা মাকে নিয়ে নানু বাড়িতে ওঠে। নানু বাড়িতে ওঠার পর নানুর একটা বোরকা একজোড়া স্যান্ডেল নিয়ে আমার মা শরীয়তপুর কোর্টে উঠে যায়, আমার উকিল নানার কাছে। ওখানে ওঠার পরে না আমার দাদুরা চিন্তা ভাবনা করছে একবারে তো গেছে, তো এখনই ডিভোর্স নিয়ে দেবো। ওকে। কিন্তু আমরা তো মামা করে প্রচন্ড কান্না করতেছিলাম রাত্রেবেলা। তো পরের দিন আমি মানে স্কুলে গেছি, অনেকে অনেক কথা বলছে, আমার ওগুলো তো সেন্সে ঢুকবেই না, আমি তো দুষ্টুমি করি। আম্মু যে চলে গেছে এই সেন্সটা আমার মাথায় নেই। আমাদের দুটো বোনকে দেখে আম্মু চলে গেছে। স্কুল থেকে আসছি পর দাদা শুয়ে আছে বিকালবেলা, ফুপিরা বলতেছে তোর আম্মু তো গেছে আর আসতে হবে না, তোর আম্মু চলে গেছে, যাক তোরা আমাদের কাছে থাকবি। তা আমি বলছি হ্যাঁ থাকবো, যদি তোমরা আম্মুর মতো বকা না দাও। তো ওই 99 এই ঘটনাগুলো। তো এক সপ্তাহ পরে ওখানে গিয়ে আম্মুর একটা লোকের সাথে পরিচয় হয়, শাহজাহান খন্দকার, সুপ্রিম কোর্টের সম্ভবত মহিরি না কি ছিল মহুরি, হ্যাঁ আমি জানি না। ওনার সাথে পরিচয় হয়, ধর্মের ভাই ডাকে থাকে। তো আব্বু যখন আম্মুকে আনতে গেছে, আম্মু তাকে বলল তুমি তোমার হাজবেন্ডের সাথে চলে যাও, আর কোনো কে আনতে গেছে তাকে? আমার আব্বু আনতে গেছে তাকে। আচ্ছা, কে বলছে চলে যাওয়ার কথা? ধর্মের ভাই হ্যাঁ। শাহজাহান খন্দকার, উনি। আচ্ছা, তুমি তোমার হাজবেন্ডের সাথে চলে যাও, আমরা তোমাকে আবার নিয়ে আসবো। তো এই কথা বলার পরে আব্বুর সাথে পরিচয় হয়, আমার উকিল নানাও তাকে সায় দিয়েছে যে যাও দেখো কি হয়। এই কথা বলার পরে আম্মু তো আসছে আব্বুর সাথে। আম্মু যখন আব্বুর সাথে চলে আসেন দাদা বাড়িতে, তখন আমরা দুই বোন দাদুর কাছে। উনি রাজি হলেন আসতে? উনি রাজি হয়েছে, কারণ আমার আব্বু কখনোই চাননি যে আমার আম্মু তাকে ছেড়ে চলে যাক, Okay. যেহেতু তাদের লাভ ম্যারেজ। তো আম্মু চলে আসছে, আসার পরে প্রচন্ড গ্যাঞ্জাম, মানে 2-3টা গ্রামের লোক এক জায়গায় হয়ে গেছে, আম্মুকে প্রচন্ড মারলো। আর কে মারলো? আমার দাদু। Okay. আমার দাদু আমার আম্মুকে মেরেছে, ওকে ওকে। আমার দাদা আমার আব্বুকে মেরেছে। আমার দাদার একটাই ক্ষোভ ছিল যে তুই বউকে নিয়ে কেন ঢুকলি এখানে, যেহেতু তার কষ্ট হচ্ছে। আমার দাদা প্রচন্ড রকমের ভালো মানুষ ছিলেন, বলছে যে যেহেতু এখানে তোর এত কষ্ট, তুই কেন আসলি ওর সাথে, তুই কেন একেবারের জন্য চলে গেলি না। তো আমার মা তো আমাদেরকে ছেড়ে যাবেন না, আব্বাকেও ছেড়ে যাবে না, আব্বুও তাকে ছাড়বে না। তো পরে ওইখানে গ্যাঞ্জাম হওয়ার পরে আমরা আমার আব্বুর দাদু মানে আমার বড় মা পাশাপাশি রুম, তো আমরা ওখানে উঠি। ওঠার পর ওইটাও দাদু সহ্য হলো না, প্রচন্ড গ্যাঞ্জাম লাগাই দিছে, যাচ্ছে না কেন, চলে যাক। আব্বু তখন আম্মুকে রেখে ঢাকায় চলে গেলেন। গিয়ে আমার ওই মামা, যে আমার আম্মু ধর্মের ভাই ছিলেন, তার সাথে পর দেখা করলেন। সে একটা চাকরি দিয়ে দিল অ্যাডভোকেট আব্দুর রেজা খানের ওখানে, তার পিয়ন হিসেবে। ওখানে 1 মাসের বেতন পেয়ে আমাদেরকে বড় মার এখান থেকে ঢাকায় নিয়ে আসেন। ওকে। জায়গাটার নাম আমার মনে নেই, আমাদের একটা মেসে উঠিয়েছে। ওখানে আমরা 1 সপ্তাহ থাকি। থাকার পরে আমার আব্বু আমাকে প্রচন্ড রকমের ভালোবাসতেন, মায়ের চেয়ে বেশি। ছোট বোনটাকে প্রচন্ড ভালোবাসতেন। তো ম্যাচে উঠিয়েছে, ওখান থেকে আমাদেরকে কি প্রবলেম হয়েছে জানি না, আমার বাবা আমাদেরকে সেকশন নিয়ে যান, সেকশন হাজারীবাগ সেকশন। ওকে। এমন একটা পরিস্থিতিতে আমাদেরকে ওখানে উঠায় আমার মামার সাহায্যে। ওখানে গিয়ে মানে এরকম একটা পজিশন ছিল যে আমি কখনো এরকম ঘর দেখিনি। নিচে বাস ছিল, নিচে অজগর সাপ পানির ভিতরে। হ্যাঁ, মানে চিড়িয়াখানায় নিয়ে গেল নাকি? না না হাজারীবাগে কোনো চিড়িয়াখানা নাই তো? না না, এটা হচ্ছে একটা বস্তির মতো। ওকে। নিচে অজগর সাপ, পাশে ট্যানারি, উপরে টঙের ঘরগুলো, চিকা ইঁদুর এটা সেটা। অজগর সাপ কিভাবে দেখলেন আপনি? খালটা ভরে অজগর সাপ ছিলেন, এজন্য মানে 1 তলা সমান উঁচু করে বাঁশ দিয়ে তারপর টঙের ঘরগুলো বানানো হয়েছে। ওকে ওকে অজগর সাপ সম্ভবত, যে সাপের বিষ নেই, ওকে ফাইন। মানে সাপ ছিলেন নিচে আর কি। সাপ ছিলেন মানে সাপকে আপনি সম্মান করে আপনি বলছেন? ওকে। না, তো ওখানে যাওয়ার পরে 6 মাস পরে আমাদের খবর আসলো যে আমার দাদা মারা গেছে। ও, আমি যেটা এখনো উপলব্ধি করি যে দুর্ঘটনার কথা শুনলে খুব দ্রুত কোথাও যাওয়া যায় না। আমরা লঞ্চে উঠলাম, মাঝপথে লঞ্চ নষ্ট হয়ে গেল। তারপরে যে বেবিতে উঠেছি, সেই বেবিটা অর্ধেক পথে এসে নষ্ট হয়ে গেছে। মানে অনেক কষ্টে অনেক কি করে আমাদের 2টা বোনকে নিয়ে বাবা মাকে নিয়ে বাড়িতে গেলেন। যাওয়ার পর দেখি প্রচন্ড সময় কান্নাকাটি করতেছে, আমার দাদু সেন্সলেস, ফুপুরা কান্নাকাটি করতেছে আমার মাকে ধরে, মাও প্রচন্ড কান্নাকাটি করতেছে, আশপাশের লোক। আমার দাদা মরার পরে এত লোক মনে হয় না আমি আজও দেখেছি। সে এত ভালো ডাক্তার ছিলেন, এত ভালো লোক ছিলেন সে। আমরা গ্রামে যাওয়ার পর দাদাকে মাটি দিয়ে আমার আব্বা 4 দিন 5 দিনের দিন চলে আসলেন। ঢাকায় আসার পর আমাকে স্কুলে ভর্তি করানো হয়, ওখানে লেখাপড়া করানো হয়। পরে আমার যে মামা ছিলেন ধর্মের মামাটা, উনি ঢাকা কামরাঙ্গীরচরে বাড়ি করলেন। ধর্মের মামা মানে ঠিক বুঝলাম না। ধর্মের মামা মানে হচ্ছে যে শরীয়তপুর গিয়ে যার সাথে মানে অ্যাডভোকেট শাহজাহান খন্দকার, উনি আমার মায়ের ধর্মের ভাই ছিলেন। ওকে উনি ওকে। যখন আমার বাবার সাথে ঝগড়া করে চলে গেলেন, তখন তার সাথে পরিচয় হয় ওখানে আচ্ছা। কোর্টে।
তো সেই হিসেবে ধর্মের ভাই। তার মানে তার সাথে পূর্ব পরিচয় ছিল না, কোর্টে গিয়ে পরিচয়? কোর্টে গিয়ে যখন আমার মা চলে গেলেন, বাবা আনতে গেলেন, তখন পরিচয় হয়েছে। ওকে। তো ওখানে মানে আমার মামা বাড়ি করলেন কামরাঙ্গীচর, ওখানে চলে আসলাম। ওখানে চলে আসার পরে আমি একটা স্কুলে ভর্তি হলাম, তখন আমি ক্লাস 3-তে পড়ি। স্কুলে ভর্তি হওয়ার পর ওখান থেকে আমাদের মানে আব্বুর অবস্থা আগে থেকে অনেক ভালো হয়েছে। মানে এখন আমার মায়ের ঘরে মনে হয় যে শান্তি। এক সময়টা আমার আব্বুর এতটুকু বদভ্যাস হয়ে গেল যে আমার আব্বু বাজে নেশায় চলে যেতে থাকলো। 2002-3 আব্দুল রাজ্জাক খান মারা গেলেন। মানে আপনার ধর্মের? না, আমার আব্বু যে অফিসে জব করতেন সেই মালিকটা মারা যাওয়ার পর আমার আব্বু জবটাও চলে গেছে। তো সেখানে আব্বু একটু ঘাবলা করে, অনেকগুলো টাকা তাদের মেরে দিয়েছে। এটা আপনি জানলেন কিভাবে? এটা আমরা তখনই জানতে পেরেছি যে অফিস থেকে বাসায় পুলিশ পাঠানো হয়। তো আমরা তো আগে থেকে এটা শিওর যে আসবে তাকে নেওয়ার জন্য। আপনারা আগে থেকে শিওর ছিলেন যে বাসায় পুলিশ আসবে? হ্যাঁ, আমরা প্রথমে যখন সে মারা গেছে তার 3 দিন পর আমরা জানতে পেরেছি আব্বা টাকা নিয়ে ঘাবলা করেছে। কিরকম? সেটা হচ্ছে যে অনেকগুলো টাকা তাদেরকে কারেন্ট বিল, গ্যাস বিল দিতে দেওয়া হয়েছিল আব্বুকে। খুব বিশ্বাস করতেন তো, কিন্তু আব্বু সেটা দেয়নি। আচ্ছা। না দিয়ে সে ঘরে বা টাকাগুলো কি করেছে আমি জানি না। এই খবরটা আপনি কিভাবে পেলেন? আমার মামাকে সেখান থেকে, তার 2টা ছেলে ছিল, আব্দুল রেজা খান অ্যাডভোকেট, তার ছেলেরা খবর পাঠিয়েছে আমার মামার কাছে। আপনার ধর্মের মামার কাছে? ধর্মের মামার কাছে খবর। ওই মামার বাড়িতে কি আপনারা থাকতেন? আমরা ওই মামার বাড়িতেই থাকতাম। তো ওনাকে ধরে নিয়ে যাবে, তো মামা অনেক কষ্ট করে অনেক কিছু করে এটা কন্ট্রোল করলেন। পুলিশ চলে গেলেন, তাকে আর নেওয়া হলো না। কি পরিমাণ টাকা আইডিয়া ছিল? প্রায় 60,000 টাকার মতো। 60,000 টাকার মতো? পুলিশ আসলো বাসায়, তারপর? পুলিশ আসার পরে মামা পুলিশদেরকে বুঝালেন, তারপর ওই অফিসে ফোন দিলেন, তাদেরকে বোঝালেন যে এটা আমরা দিয়ে দেবো। আমি যে মামা আবার একটা তাদের কাছ থেকে একটা অনেক মানে বেশি পরিমাণ হয়তো টাকাটা পেতেন একটা চেকে, বলছে আমার এই চেকটা থেকে কেটে রাখবেন। তো সে আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন। তো আমাদেরকে এখানে মানে কামরাঙ্গীচর নিয়ে ক্লাস 3-তে ভর্তি করে দেওয়া হলো। 3 গেল, 4 গেল, ক্লাস 5-এ যখন পড়ি তখন আমি দেখতে শুনতে বেশ বড় হয়ে গেছি। ওকে। স্বাস্থ্য ভালো, মানে আমি বেশ বড় হয়ে গেছি। বড় হয়ে যাওয়ার পর সবারই চোখে পড়ে আমাকে। তখন থেকে একটা বিয়ের প্রপোজাল আসলো, আসতে থাকে। তো আমার বাবা রাজি না, ছোট মেয়ে কি বিয়ে দেবো কি। তো একদিন আমি মানে ঘরে যখন মানে বসে আছি বা টিভি দেখতেছি, মা নেই, মা হচ্ছে মামির কাছে, আমার এই ধর্মের যে মামা তার ওয়াইফের কাছে। আমার ধর্মের মামার 2টা মেয়ে, একটা ছেলে, ওকে, সবাই প্রাপ্তবয়স্ক। তো আমার মামা একদিন হঠাৎ করে এসে আমার পাশে বসে আমাকে ধরে বলতেছে, মামুনি তুমি কি করো। মানে তার চাওয়ার ভঙ্গিমাটা আর আমাকে ধরার ভঙ্গিমাটা একটু অন্যরকম ছিল। আমার মামা আমার রুমে এসে যখন আমাকে ধরলেন, এটা আমার কাছে ভালো লাগেনি। আগের আদরটা আর ওই দিনের আদরটা আমার কাছে মানে অস্বাভাবিক লেগেছে। ওকে, ফাইন। তো আমি ওখান থেকে উঠে চলে আসার পর আমি মায়ের কাছে চলে গেছি, উনি আবার আমাকে ডাক দিচ্ছেন, তা আমি যাইনি। 2-1 দিন পরে সে আবারও ঠিক একই রকমের ব্যবহার আমার সাথে করছে। কি বলবো এখন, মামা বাবা সমান, কিছু বলতে পারতেছি না। আমার মতো করে আমি প্রায় মাস 3 ওনাকে এভাবে এড়িয়ে গেছি। আপনি তো বুঝতে পারছিলেন যে আচরণটা অস্বাভাবিক একটা আচরণ, যেটা আপনাকে মানসিকভাবে পীড়া দিচ্ছে। আপনি কারোর সাথে শেয়ার করেননি ব্যাপারটা? শেয়ার করার মতো আমি তখন ওরকমটাই করিনি যে মামা মানে আমার সাথে এরকম করতে। আমি ভাবতে পারি হয়তো বা মাঝে এরকম করেছে, আমি একটু বললে মামা হয়তো বা শুধরে যাবে। আপনি বলেছেন মামাকে 3 মাসের মধ্যে? মামা আপনি এরকম কেন করেন, একটু ভদ্রভাবে আচরণ করেন, বা বেশি কিছু বলতে পারতাম না। তো ওটা বললে উনি কি বলতো? এইটা কোনো ব্যাপার না, তুই তার আমার রক্তের না। তো তখন আমি কথাটা এরকম ভাবে বুঝতাম না। ক্লাস 5-এ ফাইনাল পরীক্ষা দিচ্ছি। ফাইনাল পরীক্ষা দেওয়ার পর আমি বেশ কিছুদিন ছুটিতে ছিলাম, তো আমরা গ্রামের বাড়িতে বেড়াতে গেছি। আমি এখানে ওখান একটু থেকে ফিরে আসলাম। জি, ফিরে আসবেন নিশ্চয়ই, আপনার জীবনের গল্পে আমি যাবো। তবে তার আগে বারবারই বলি, হ্যালো 8920-তে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ বলে একটা ব্যাপার আছে, আপনারা নিশ্চয়ই জানেন। এগুলোর স্ট্যাটিস্টিক্স যদি আপনি দেখেন, সেগুলো রীতিমতো ভয়াবহ। হিউজ অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়। বিশেষ করে শিশু যারা আছে তাদের ব্যাপারে সতর্ক থাকুন, এবং একই সাথে যারা শৈশবটা তো পার হয়ে এসছে, তারপরও আমি মনে করি যে যদি কখনো বন্ধুর দ্বারা হোক বা কখনো এরকম কোনো বড় মানুষের দ্বারা হোক বা যে কোনো ভাবেই হোক যেটা অস্বাভাবিক আচরণ মনে হবে, সেগুলো এসে পরিবারের অভিভাবক যারা রয়েছেন তাদের কাছে খুব সুন্দর করে বলে দেয়া, এবং এগুলো যে মানসিকভাবে কতটা বিকারগ্রস্ত করতে পারে পরবর্তীতে পার্সোনালিটি বিকাশে, এটার অনেক এক্সাম্পল কিন্তু দুনিয়াতে আছে। আমার মনে হয় প্লিজ আপনারা এই ব্যাপারটাতে সচেতন থাকবেন। ওকে। তো আমরা গ্রাম থেকে যখন ফিরে আসলাম, তো আইসে দেখি তার বাসায় একটা কাজের মেয়ে আছে, রুমা নামের একটা মেয়ে। ওর সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেল। তো ও মামাকে পছন্দ করতেন না, ও আমার বয়সী ছিলেন। মামাও দেখি যে তার মানে আচরণটা খুব ভয়াবহ হতে যাচ্ছে আপনার প্রতি, আমার প্রতি, এন্ড একই আচরণ আমি রুমার প্রতি দেখলাম আমার সামনে। তো তখন আমি আমার মাকে বললাম, মা মামা জানি কেমন কেমন করে। শোন, তুই তার মেয়ে আর সে আমার ভাই, সো তাকে তুই এরকম চোখে দেখবি কেন? আমি বলছি, মা এটা কোনো কথা না, আমি কিরকম চোখে দেখছি, সে রুমার সাথেও করে। তো বলতেছে, শোন রুমা খারাপ, ও একটা কাজের মোর সাথে কেন মিশবি?
এই কথাটা বলে মা আমাকে স্টপ করে, যেহেতু মার কাছে আমি চান্স পাইনি আর বাবাকে তো প্রচন্ড ভয় পাই, বাবাকে তো বলা সম্ভবই না। তো হঠাৎ করে আমার আম্মা অসুস্থ হয়ে পড়লেন। তো আমার আব্বা তখন নতুন চাকরি পেলো একটা হাউজিং কোম্পানিতে। তো প্রথম মাসে সে 1 রুম ছেড়ে 2 রুমে উঠলেন, তারপর টিভি কিনতেছে। মানে আব্বার অবস্থা খুবই ভালো হচ্ছে। আর ছোটবেলা থেকে আমরা কোনো টিচার দিয়ে পড়িনি, ওই মামার 2টা মেয়ে ছিলেন, ওদের কাছেই লেখাপড়া করতাম। 6টার দিকে পড়তে গেলে রাত 9টায় ছাড়তো। ওকে। তো ওই টাইমে দেখা যায় কারেন্ট যাক আর যাই যাক, ওরা আমাদেরকে 2 বোনটাকে রেখে ওরা অন্য রুমে গিয়ে বসে থাকতো। তো আমি যখন ক্লাস 6-এ পড়তেছি, আম্মা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার কাজিনটাকে দেখলাম যে ও আমাকে ডাক দেয় বা ও আমার দিকে তাকায়, ও আমাকে নিয়ে ঘুরতে যাবে, এটা কখনো করে নাই। না, আম্মা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে, আম্মা যখন হসপিটালে 15 দিন ছিলেন, তখন থেকে ওই কাজটা করতেছে। কাজিন বলতে? আমার ওই মামার বড় ছেলেটা, কি নাম তখন ছিল? ওর বয়স ছিল 25, নাম হচ্ছে শাহিন। ওকে। সেম ওর বাবার ক্যাটাগরি, বাবা যা করেছে ও তাই করতেছে। তো তখন আমি বলছি যে কি ব্যাপার, আপনি এরকম করেন কেন? আর এরকম ব্যবহার কেউ কারোর সাথে করে নাকি? আমি আপনার বোনের মতো, আপন তো না। ওরও একই রকমের কমেন্ট আসলো যে আপন তো না, রক্তের না। সবই যদি বোন হয় তাহলে বউ হবে কে, প্রেমিকা হবে কে? ঠিক কিছুদিন পর ওর বাবাকে যখন আমি বললাম যে আপনার মেয়ের মতো আমি, আপনি কেন এমন করেন, তখন উনি বললো যে সবই যদি মেয়ে হয় তাহলে লাভার হবে কে? বাপ বেটা দুজনের কথা দেখলাম যে আমি একই রকম, ওরা এরকম করতো। ফাইনাল পরীক্ষা দিলাম, 7-এ উঠলাম, এরকম করতে করতে 7-এও কিছুদিন 6 মাস পার হলো, বয়স হয়ে যাচ্ছে আমার একটা বুঝ হচ্ছে। মামার কথা যেহেতু বলে আমি মার কাছে কোনো কিছু করতে পারিনি, তখন ভাইয়ারটা আমি বললাম। আমাকে আমার মা উত্তর দিল, তোর কি সমস্যা, তুই তো কখনো তোর মামার কথা বলিস, কখনো তোর ভাইয়ার কথা বলিস। তখনই আমার মা মানে টিভি ভালো হয়ে গেলেন, আমার প্রেগনেন্ট। টিভি ভালো হয়ে গেল? মানে আপনার আমার টিভি হয়েছিল? হ্যাঁ, টিভি হয়েছিল। ওকে। তার বছর খানেক পরে আমার ভাই জন্ম নিল। দেখা যাচ্ছে যে মা বাবা চেঞ্জ হয়ে গেছে। তাদের এই চেঞ্জটা আমার মানে লক্ষ্য করলাম যে তারা এখন আর আমাকে আগের মতো আদর করে না। কিরকম? দেখা যাচ্ছে তোকে লেখাপড়া করতেছি, আম্মা ঘরে গল্প করতেছে মামির সাথে, কাজগুলো উনি লেখাপড়া বাদ দিয়ে আমাকে দিয়ে করাচ্ছে। এইভাবে মানে আস্তে আস্তে আমার লেখাপড়াটার ক্ষতি হতে যাচ্ছে। আর দেখতাম যে মানে বাবা আসলেই আমার নামে এক গাধা বিচার, আমি এটা করেছি, আমি ওইটা করেছি। তো এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগতো না। তখন না আমার কাছে মনে হচ্ছিল যে কেন এমন করে তারা, তাহলে আমি তাদের আপন না। ওইদিকে আমার কাজিন আমার সাথে ব্যবহার খারাপ করছে, তারপর মামার ব্যবহারটা অস্বাভাবিক। তো এর মানে এইভাবে করতে করতে বাবা মাকে আর বোঝাতে পারলাম না এগুলা। ওরা আর আমার এই সমস্যাগুলোকে মানে ফলো করতো না। আমার ফুপি খেয়াল করতেন। আমার খালামণি বাহির থেকে আসার পর খালামণিকে বলছে, খালতো বোনটাকে বলছি। তাকে বলার কারণ এটাই হচ্ছিল যে আমার যে মানে ধর্মের মামা, তার ছেলের সাথে আমার বড় খালার মেয়ের বিয়ে দেবে। আর আমার ধর্মের মামাটা খুব লুবি ছিলেন, টাকা যেখানে আছে সে সেখানে আছে। আমার খালামণির তো অনেক টাকা পয়সা, বাইরে থাকে। আমার বোনটাও বাইরে থেকে লেখাপড়া করে আসছে, ওর বিয়ে ঠিক হচ্ছে। তখন আমি বলে ফেললাম যে আপু এরকম এরকম করে, মামাও করে। তখন বললো যে ঠিক আছে, এই কথাগুলো আমি আন্টিকে বলবো। আন্টি মানে? আমার মাকে। আপনার মা তো জানি আগে থেকে? আমার মা বিশ্বাস করতো না আর কি। হ্যাঁ, কিন্তু উনি বলবে? উনি বলবে। তো বলার পরে আমার মা আমাকে প্রচন্ড বকাঝকা করলেন। তো আপু আরেকটা ছেলেকে লাইক করতেন, সে লন্ডনে থাকে। তো এটা আপু আবার আমার আব্বুকে বললেন যে ওর উপরে এরকম হচ্ছে, আপনারা কেউ কোনো প্রতিবাদ করতেছেন না। আমি বুঝলাম না আর কি, আমি তো আর ওকে বিয়ে করবো না, আমি অন্য একটা ছেলেকে পছন্দ করি। আর আপনারা যেভাবে উঠে পড়ে লেগেছেন আমার বিয়ের জন্য, আমি ওর মতো একটা ছেলেকে কেন বিয়ে করবো যে ঘর জামাই থাকতে চায়। তো যে কোনো কারণে এগুলো কথা কাটাকাটি হওয়ার পর বিয়েটা ভেঙে গেছে। আমি বলছি কথাটা প্রকাশ হয়ে গেছে, আমার মা সবাইকে বলে দিছে। আমার মামার সেটা ভালো লাগেনি, আমার উপর সে প্রচন্ড বিরক্ত হওয়ার পরে সে আমাকে ডাইরেক্টলি প্রপোজাল করছে যে তুমি আমাকে সময় দেবে। তো আমি বলছি যে না, অসম্ভব। কিছুদিন পরে আমি যখন ক্লাস 8-এ উঠলাম, তখন আমার বাবা আমার বিয়ের জন্য খুব তোলপাড় হচ্ছে। ফুপি একটা বিয়ের প্রস্তাব আনলেন। একটা বিয়ের প্রস্তাব আনার পরে আমি রাজি হইনি। আমার স্বপ্ন হচ্ছে আমি একটা ভালো ছেলেকে বিয়ে করব, তো আমি যাতে এই থেকে একটু ভালো পরিবেশে যেতে পারি। আর ছোটবেলা থেকে একটা ধারণা ছিল যে উপরের লেভেলের মানুষদের হয়তোবা ভালো চিন্তা ভাবনা থাকে, তারা একটু ভালো হয়। কারণ আমি এই পজিশনে থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে গেছিলাম, মনে হচ্ছে কবে বেরোতে পারবো এখান থেকে। তো বিয়ের প্রস্তাব আনার পরে আমার বাবা মা দুজনেই বিয়েতে রাজি হয়ে গেলেন। ছেলে কি করতো? মোবাইল কোম্পানিতে জব করতেন, 8,000 টাকা স্যালারি ছিল। ওকে। তো বাবা মা বললো কি যে ও যেহেতু ডিগ্রি সেকেন্ড ইয়ার পড়তেছে, ডিগ্রি ফাইনাল দিলে ওকে ব্যাংকে অথবা কিছুতে চাকরি দিয়ে দেবো, সে তো অবস্থা ভালো হয়ে যাবে। আমি বিয়েতে রাজি হলাম। বিয়ের দিন রাত্রে যখন ওরা কাবিন করবে, তো শুনলাম যে যৌতুক নাকি তারা 2 লাখ টাকা যৌতুক চাচ্ছে। এটা নাকি তাদের গ্রামের প্রথা আছে যে দিতেই হবে। আমার বাবা কোনো মতে রাজি হননি। তারপরে অনেক ঘটমটর করে রাত 11টার দিকে ঠিক হলো যে না ঠিক আছে, ওরা কোনো যৌতুক নেবে না, বিয়েটা হবে।
তো বিয়েটা হওয়ার পরে আমার হাজবেন্ড যেটা করলেন, প্রথম রাতে যখন আমাদেরকে রুমে দেওয়া হয় তখন সে আমার সাথে প্রচন্ড ঘটমটো করতেছে যে তোমার ফুপি বললো 2 লাখ টাকা দেবে, এখন না দেখ বিয়ের পর দেবে, আর তোমার বাবা মা কিছুতে রাজি হলেন না, এটা কেন হলো? আমার প্রচন্ড কষ্ট হলো। আমি জানি বিয়ের রাত্রটা খুব সুন্দর হয়, ভালো হয়, তো তার একটা ভালো ছেলের সাথে আমার বিয়ে হয়েছে। তো বিয়ের পরের দিন যথারীতি সে আমার সাথে প্রচন্ড রাগ, কথা বলে না। তৃতীয় দিনও একই অবস্থা গেল। চতুর্থ দিনও সে মানে বিভিন্ন মেয়েদের কথা আমার কাছে বলে, কাকে ভালোবাসতেন, কোথায় যেতেন, সবকিছু বলতেন, আর এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগতো না। তো এইভাবে যখন মাস খানেক কাটলো, পরে আমি জানতে পারলাম যে তার আমার ছোট ফুপির সাথে আগের একটা সম্পর্ক ছিল। কিভাবে জানলেন? এটা আমি জানতে পারছি আমার ফুপি আর আমার হাজবেন্ডের ব্যবহারে। ফুপি আমার হাজবেন্ডকে ভাইয়া বলতো, যেখানে তার জামাই হয়, মেয়ে জামাই। আমি কিন্তু তখনও শ্বশুর বাড়িতে যাইনি, কারণ আমি আমার বাবা মার কাছে বিচার দিলাম। আর আমার হাজবেন্ড দেখতাম যে প্রতি সপ্তাহে আমার ফুপিকে বাজার টাজার করে দিতেছে, যাইতেছে ওদের মেয়েদেরকে। তা আমি বললাম যে আমার বোনগুলা, আর একটা আমার ফুপুর হাজবেন্ড ছিল না, মারা গেছে, যে একটা বিধবা মানুষ, তাকে হেল্প করতেছে, ভালো কথা, আমি কিছুই বলতাম না। পরে যখন দেখতাম যে তাদের সম্পর্কটা একদম আমার খোলাখুলি হয়ে গেল, আর আমি অনেকের মুখে শুনতাম ফুপুদের বাসায় যখন যেতাম যে ওর সাথে আগে থেকে সম্পর্ক, তোমাকে কেন বিয়ে দিচ্ছে? তো এই জিনিসটাতেই না আমার ভালো লাগতো না। বাবা মাকে এসে বলছি, ওনার কাছে জিজ্ঞেস করছে, উনি স্বীকার করছে। ফুপি কখনো স্বীকার করেনি, আমার হাজবেন্ড স্বীকার করছে, হ্যাঁ আগের একটা সম্পর্ক ছিল, এখন নাই। তো তখন থেকে একটা ঘেন্না। তো মাস 3 যাওয়ার পর আমাকে আমার শ্বশুর বাড়িতে নেওয়া হলো, খুলনা কয়রা থানায়, একদম গ্রাম। লেখাপড়া বন্ধ? হ্যাঁ, আমার লেখাপড়া বন্ধ হয়ে গেছে। কোন ক্লাসে থাকা অবস্থায়? এটা যখন আমি ক্লাস 10 উঠলাম। ওকে। তো শ্বশুর বাড়িতে যাওয়ার পরে পুরো ঠিক আমি ঘরের অবস্থা যেটুকু দেখলাম, দেখে মানে আমি কান্না করতেছি। সেদিন রাত্রি তারা ছিলেন 2 বোন 2 ভাই, আর তার মা, তার বাবা ছিলেন না। তারা 4 ভাই বোন মিলে ঝগড়া করতেছে, সাথে মা। কি কারণে করতেছে, কেন করতেছে তা আমি জানি না। তো এক পর্যায়ে ঝগড়ার মাঝে আমি শুনলাম যে তারা যৌতুক, আমার বিয়ের টাকাটা দেওয়া হয়নি সেই জন্য ঝগড়া করতেছে। ওকে। মেয়ের সাথে একটা গয়নাও দিয়ে দেয়নি, এরকমই বলছে। আমার হাজবেন্ডকে বলতাম, দেখো তুমি তো জানো যে তারা কিছু দেবে না, তাহলে তুমি কেন আনলা আমাকে? দেনমোহর কত ছিল আপনার? 2 লাখ টাকা। ওকে। বলার সাথে সাথে আমার হাজবেন্ডটা আমাকে ঠাস করে একটা চর বসালো। তো ওই দিন রাতটা মানে আমি সারা রাত কান্না করে কাটালাম। পরের দিন সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম, অনেক মানুষ নতুন বউ দেখতে এসে, যেটা গ্রামে যেরকমটা হয়, তো আমার শাশুড়ি সবার মাঝে আমাকে বলে উঠলো যে তোমার মা কি গয়না পাঠাইছে, একটু সবাইকে দেখাও। সে কিন্তু জানে আমার মা কিছু দেয়নি, আমি কোত্থেকে বের করব। তখন আমার ননাস, আমার যা, এরা সবাই আমাকে প্রচন্ড ধরনের কথা শোনালো। আর প্রথম দিনই আমাকে মাটির চুলায় খড়কুটা দিয়ে রান্না করতে দেওয়া হলো, আমাকে চাল বাটতে দেওয়া হয়েছে, যেটা আমার পক্ষে সম্ভব না। প্রচন্ড কান্না করতেছি, বাড়িতে ফোন দিয়েছি, মার সাথে কান্না করতেছি। বাড়িতে ফোন দেওয়াতে আমার হাজবেন্ড মানে শুনে আমাকে প্রচন্ড মারলো আইসা। তো এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে গেছি। আমি 3 দিন 4 রাত আমার হাজবেন্ডের বাড়িতে ছিলাম। পরের দিন সকালে আমি উঠে চলে আসছি, আমার ননাস আসছে, আমার হাজবেন্ড আসছে। আসার পর থেকে না আমার হাজবেন্ডের বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। কোথায় আসলেন? ঢাকায় চলে আসলাম বাবা মার কাছে। প্রিয় শ্রোতা, একটা বিষয় খুব লক্ষ্য করবেন, আমরা এখনো গল্পের যে গভীরতায় সেখানে চলে যাচ্ছি ধীরে ধীরে। এবং ওই সবসময় একটা কথা বলে থাকি যে ইভেন্ট ইউ ক্যান ইমাজিন, শেষ পর্যন্ত গল্পটা কোথায় গিয়ে থামবে। কারণ জীবন অদ্ভুত রকমের একটা বিষয়, এবং এই প্ল্যাটফর্মে এত বেশি নাটকীয়তা থাকে যে গল্প উপন্যাসের ফাঁক সেখানে কিছুই না। শুধু একটা বিষয় লক্ষ্য করার মতো, যে লাবণ্য যখন তার জীবনের গল্প বলা শুরু করেছে, তার শৈশবে একজন মানুষকে পেয়েছিলাম তার জীবনের জন্য পরিপূরক। পরিপূরক বলছি এই অর্থে, তার দাদা ছোটবেলায় তাকে নিয়ে যেতেন একটা ফার্মেসিতে, এবং সেখানে তার মজার কিছুটা সময়। এরপরে একটা মানুষও আমরা এখন পর্যন্ত পাইনি যে মানুষটার কাছে গিয়ে সে একটু ঠাঁই পেতে পারে, মনের কথা বলতে পারে, পরিবার থেকে শুরু করে চারপাশের সমস্ত কিছু। সংসার শুরু হয়েছে 14 বছর বয়সে, সেখানেও স্বামীকে আমরা দেখছি একটা বিরূপ পরিবেশের মধ্যে। এবং সবকিছু মিলিয়ে এটা কোন দিকে যাচ্ছে শেষ পর্যন্ত আমরা কোথাও জানি না। লেটস সি হোয়াট হ্যাপেন। ওকে, তারপর ঢাকায় আসার পরে দেখলাম যে আমার বাবা মার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। আমার হাজবেন্ডও না এরকম হয়ে গেছে, সে আর মানে তার বোনের কাছে ফিরে যেতে চায় না। টোটালি বলতে গেলে একটা ঘর জামাই। আলটিমেটলি কি আপনার হাজবেন্ড বোনের বাড়িতে থাকতো? হ্যাঁ, বোন আর সে একসাথে ঢাকায় ভাড়া থাকতেন আর কি। ওকে। তো আমি এসে বাবা মার বিহেভিয়ার চেঞ্জ দেখে আমি বাবা মাকে বললাম, বাবা মা আমি আম্মা আমি আর ওখানে থাকতে পারবো না। তো আমার মা আমাকে প্রশ্ন করলেন যে কি হয়েছে। আমি বলছি, কিছুই হয়নি। আর নতুন বউ গিয়েছে, তার একটা শাড়িও নতুন বউকে দেয়নি। তো আমি শুনেছি যে গ্রামে দেশে শ্বশুর বাড়ি হলে নাকি অনেক কিছু দেয়, আমি সেগুলো কিছুই আমার ভাগ্যে জোটেনি। আমার বাবা মাকে যখন আমি বললাম, আমার বাবা মা কোনো রেসপন্স করলো না। শুধু আমার বাবা একটা কথাই বললো যে তোমাকে আমি বাঘের মুখে দিলেও দিয়েছি, কুমিরের মুখে দিলেও দিয়েছি, তোমার যদি আসতে হয় তাহলে তুমি সাদা কাপড়ের কাপড় পরে আসবা, আমরা তো তুমি কোনোদিন এই বাড়িতে এসব কমপ্লেন নিয়ে আসবে না। এই কথা বলার পর আমি খুব কষ্ট পেয়েছি যে যেই বাবা আমাকে এত ভালোবাসতেন সেই বাবা কেন আজ আমাকে এই কথা বললেন। বাবাও আস্তে আস্তে তার জবটাও
চলে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে, সেখানেও সে টাকার ঘাবলা করেছে। আর তার নেচারটা এরকম ছিল যে সে একজনের সাথে আরেকজনকে ঝগড়া বাঁধাই দেবে। আমাকে যখন এই কথাটা বললো তখন আমি হাজবেন্ডকে বললাম যে আমি এখানে থাকবো না, জাস্ট এইভাবে কেন থাকবি না? তো আমি বললাম যে আমি আপার বাসায় চলে যাই, ওখানে গিয়ে থাকি আমরা। বললো ঠিক আছে চল। ওখানে যাওয়ার পরে আমার ফুপিকে আমি সবকিছু জানালাম। ফুপি থাকতেন 3 তলায়, তার আমার ননাস আর আমার হাজবেন্ড থাকতেন 2 তলায়। ফুপিকে সবকিছু জানানোর পরে ফুপি খুব কষ্ট পেলেন। ফুপি তো আপনার বিয়ের ঘটক ছিলেন। হ্যাঁ, আচ্ছা, আপনার হাজবেন্ডের নাম? ইনসান। ইনসান, হ্যাঁ। ফুপি বললো যে ঠিক আছে, ও যে এরকম হবে সেটা তো আমি ভাবতে পারি নাই। তো আমি বলছি যে সমস্যা নাই, আমি তো তোমার কাছে চলে আসলাম। মানে আমি সম্পূর্ণ ঘটনাকে একদম ম্যানেজ করে ফেললাম। তোমার কাছে চলে আসছি, এখন তোমার কাছে থাকবো। আর ফুপি একটা নতুন চাকরি পেয়েছিল ব্যাংকে। তুমি তো ব্যাংকে চলে যাও সকালবেলা। তা আমি সকালবেলা ওদেরকে নিয়ে, 2টা বোন ছিল আমার ফুফাতো, ছোট ছোট, ওদেরকে নিয়ে থাকবো। আর ইনসানও তো রাত্রে আসে, সমস্যা হবে না আমার, আমি এখানেই থাকবো। ঠিক আছে ফাইন। তো আমার ননাস গার্মেন্টসে চাকরি করতেন, 2টার দিকে তার লাঞ্চ টাইম ছিল। আমি না ওই সবার সাথে চুলো ছিল তো আমি রান্না করতে পারিনি। ননাস যখন লাঞ্চ টাইমে আসলেন, আসার পর যখন রান্না হয়নি তখন আমাকে প্রচন্ড রকমের বকাবাদ্য করলো। সেটা আমার ফুপ্পির শাশুড়ি দেখছেন, দেখার পরে তার কাছে ভালো লাগেনি। বলতেছে যে এত ছোট বয়সে তোমাকে বিয়ে দিয়ে দিছে এরকম একটা মানুষের ঘরে, সেটা আমরা মানতে পারলাম না। 14 বছর বয়সে আপনার বিয়ে হয়েছিল। হ্যাঁ, তো আমার এরকম করে 3 দিন আমি থাকলাম। 3 দিন থাকার পর 4 দিনের দিন আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড মারধর করলেন। আমি আবার মায়ের বাড়িতে চলে আসি। মায়ের বাড়িতে আসার সময় যখন আমার হাজবেন্ড বললো তোর চাইতে তোর ফুপি ভালো ছিল, অন্তত তাকে তো বিয়ে না করতাম, তার সাথে একটা সময় কাটাতাম। এই কথাটাই আমি তখন আরো ক্লিয়ার হয়ে গেলাম যে আমার ফুপি আমার সাথে প্রতারণা করছে, আমার হাজবেন্ড আমার সাথে প্রতারণা করছে। তারা দুজন একটা রিলেশন আমাকে জড়ানো ঠিক যে এই ফুপিটা কি ঘটকালি করেছিল বিয়েতে? ফুপিটাই ঘটকালি করেছে। এটাই আমার ছোট ফুপি। ওকে। যখন শিওর হয়ে গেলাম তখন বাবা মাকে এসে বললাম। বাবা মা আর আমাকে বাড়িতে দিলেন না, আমার হাজবেন্ডকে আর ওখানে আসতে দেননি। তুমি আসবে না, আমার মেয়ে আমাদের কাছে থাকবে। আর 1 সপ্তাহ পরে ফিরে দেখলাম যে বাবার অবস্থা আরো করুণ হয়ে যাচ্ছে, যে সে জুয়া খেলে। কিভাবে বুঝলেন? আমি যে রুমটাতে থাকতাম সেই রুমটাতে সে লোকজন নিয়ে টাকা নিয়ে দিয়ে তাস খেলতেন, যে টাকা দিয়ে রুমটাতে খেলা আপনি দেখতেন। থাকতেন। ওকে। আমার কাছে খুব কষ্ট লাগলো। কষ্ট লাগার পর আমার হাজবেন্ড দিয়ে যে গেছে সে আর আমার খোঁজ খবর নেয়নি। এরকম করতে করতে আমাদের 6টা মাস কিন্তু কেটে গেছে বিয়ে। এই 6 মাসে সে একটা সুতা পরিমাণ জিনিস আমাকে দেয়নি। সে চলে যাওয়ার পরে দেখলাম যে বাবা জুয়া খেলতে খেলতে যা পুঁজি ছিল জমানো সবকিছু সে শেষ করে দিছে। আমার মামা এখন আমাদেরকে রাখবেন না, বের করে দেওয়ার পরে আমরা চলে আসলাম। ওখান থেকে একটু দূরে আসলাম, একই জায়গায় কামরা। তখন আপনি ফ্যামিলির সাথে? আমি তখন ফ্যামিলির সাথে হাজবেন্ডের ঘর ছেড়ে চলে আসছি। সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল না। তারপর আমরা যে বাসাতে যাই, ওইখানে যাওয়ার পর সে আরো নিঃস্ব হয়ে গেছে। বাবার মানে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে, নুন আনতে পান্তা ফেলে যেরকম ওইরকম একটা অবস্থা হয়ে গেছে। সে আমাদের মুখে ভাত জোটার মতো কিছু নেই। ওইদিকে আমার হাজবেন্ড এসে ঘাড়ে জুটছে। মানে 1 সপ্তাহ থাকার পর আমি এমন ঝগড়া লাগিয়ে দিল আমাদের মধ্যে, সে আমাকে প্রচন্ড মারধর করলো। আপনার বাড়িতে বসেই মারধর করলো? হ্যাঁ, আমার বাড়িতে, আমার বাবা মার বাড়িতে। মারধর করার পরে আমি অসুস্থ হয়ে পড়লাম। অসুস্থ হয়ে পড়ার পর আমি যখন হসপিটালে গেছি চিকিৎসার জন্য, সে আমাকে হসপিটালে নিয়ে যায়। চিকিৎসা করার জন্য গেছি, সেখানে আমাকে জানানো হলো আমি প্রেগনেন্ট। রিপোর্ট আসলো যে আমি প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা। তো ওই রিপোর্টটা পরের দিন আমি আনতে গিয়েছিলাম। আমি এনে আমার ছোট কাকিমাকে দেখিয়েছি। ছোট কাকিমা বললো যে এটা তো খুশির খবর, তুমি একটা কাজ করো, তোমার হাজবেন্ডকে দাও, তোমার বাবা মাকে দাও। তা আমি আবার বাবা মাকে দেওয়ার আগে আমি আমার হাজবেন্ডকে দিয়েছি। আমার হাজবেন্ড সে খবরটা শুনে প্রচন্ড খেপে গেছে যে এই সন্তান ওর না। ও কেন জানি বলতেছে এই সন্তান ওর না। তখন আমি বললাম যে দেখো, আমার বিয়ের আগে কারোর সাথে কোনো রিলেশন ছিল না, বা বিয়ের পরবর্তীতে আমার কারোর সাথে কোনো রিলেশন নেই। রিপোর্টে সাফ দেওয়া আছে আমি 1.5-2 মাসে প্রেগনেন্ট। তাহলে তুমি কেন এরকম বলছো? ঠিক আছে মানলাম এটা আমার সন্তান, তো তোকে তো আমি বলেছিলাম যে তুই 2 বছর পরে সন্তান নিবি। দেখো এটা আমার হয়তোবা ভুল হয়ে গেছে। এটা আপনি আপনার ভুল বলছেন, রাইট? আপনার কি ধরনের ভুল হয়ে গিয়েছে? হয়তোবা যে আমাদের যে কোনো ধরনের একটা ভুল হতে পারে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। আমি এটা কেন আপনাকে জিজ্ঞেস করছি, এগুলো মোস্ট কমন কেস ইন দ্য ফ্যামিলি। ওকে, দ্যাটস ওয়াই। আপনি আমাকে একটু বলবেন যে আপনার 14 বছর বয়সে বিয়ে হয়েছে। একটা মানুষের বিয়ে হওয়ার পরে স্বামী স্ত্রী সম্পর্কের কিছু বেসিক নলেজ দরকার হয়। সেই নলেজের ব্যাপারে আপনাকে কেউ কখনো হেল্প করেছে? আপনার মা আপনাকে এই বিষয়ে কোনো জ্ঞান দিয়েছে, কিংবা আপনার আত্মীয় যারা আছে, কিংবা শ্বশুর বাড়ির কেউ আছে, কিংবা আপনার হাজবেন্ড? আমাকে এরকম সাপোর্ট কেউ দেয়নি। কেউ কখনো আপনাকে বিষয়ে কোনো কিছু বলেনি? সাপোর্ট কেউ দেয়নি। বরঞ্চ আমি যদি কোনো প্রবলেম হতো যে আমি মাকে বলতাম, আমার মা আমাকে কখনোই ভালো একটা সাজেশন দিত না। ওকে, কখনোই দিত না। বিষয়টা সম্পর্কে আপনি আমি কিছুই জানি না, কিছুই জানেন না। 2 নম্বর হচ্ছে আপনার হাজবেন্ড আপনাকে বলেছে যাতে কোনো বেবি না আসে, এটার জন্য কোনো প্রিভেন্টিভ মেথড কি আপনারা দুজনে মিলে নিয়েছিলেন? হ্যাঁ, আমাকে এটার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল যে আমার হয়তোবা কোথাও আমি একটু মন ভোলা ছিলাম। বিয়ের পর আমার দুষ্টুমিটা
কিছুটা হলো রয়ে গেছে, ওকে মনে থাকতো না আমার এটা। ওকে আমি ভাবতাম যে হয়তো বা ওখান থেকে কোনো প্রবলেম হয়ে গেছে। আমার হাজবেন্ডটা প্রচন্ড চিল্লাচিল্লি করতেছিল, তার কখনো মুখের উপর কথা বলিনি। তখন বলছিলাম যে দেখো তুমি তো এটা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো, আর বাবা মা যেহেতু মানে শুনলে বাড়াবাড়ি করবে না, তোমার এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজনই পড়ে না। এই কথাটা বলাই ছিল আমার অন্যায়। সে আমাকে সাথে সাথে প্রচন্ড ধরনের, তার যে বেল্ট ছিল কোমরের বেল্ট, ওটাতে আমাকে প্রচুর ধরনের মারধর করে। এই বাচ্চা কেন নিলি তুই? আচ্ছা সবসময় বলে যেতে জালস বাত, যখনই সে বলতো যে জালস বাত, তখন আমার মাথায় সেন্স আউট হয়ে যেত। এই কথা কেন বলবে সে? আমার স্বামী একজন, তাহলে সে কেন এই কথাটা বলবে? তো এটা নিয়ে বলার পরে আমি সেই দিন রাত্রে আমার মাকে জানাই। জানার পর মাকে বললাম যে মা এরকম বলছো, ও তো এমনিতেই খারাপ। এরপর আর আমাকে সে কোনো কমেন্ট করে নাই যে কি করবো। পরের মানে দিন জামাইকে সকালে, বলছে যে ও তো এমনিতেই খারাপ। হ্যাঁ ও তো এমনিতেই খারাপ, তো কমেন্ট করে না। আমিও পরের দিন সকালবেলা ভালো মতো, ও অফিস চলে গেছে, রাত্রে ফিরেও দেখে যে আমি বাসায় না, পাশের রুমে ছিল, মানে প্রতিবেশীর ঘরে। ও ভাবছে আমি যেন কোথায় গেছি। তো মাও দেখে না যে আমি প্রতিবেশীর ঘরে। তো ও আয়সা কি বলছে আমি জানি না আমার বাবার কাছে, বাবাকে দোকান থেকে ডেকে নিয়ে আসছে, জানি না কি বলছে। বাবা প্রচন্ড ধরনের মারধর করছে এসে আমাকে, আমি কেন ভুল করলাম এই সে। তখন আমার নিজের কাছে একটু লজ্জা লাগলো যে আমি প্রেগনেন্ট, বাবা বলছে ভুল করতেছি, কেন বলতেছি এই কথাটা। তো পরে আমি আর কোনো কথা বললাম না। তো প্রচন্ড মারধর করার পরে আমার বাবা আমার তলপেটে একটা লাথি মেরেছে। তখন মানে আমি প্রচন্ড ধরনের মানে একদম অসুস্থ হয়ে পড়ে মায়ের ওপর পড়তে যাওয়ার সময় মা সরে গেছে। মা সরে যাওয়ার পর আমি যে লোহার যে সোফা থাকে, সোফার উপর পড়ে গেছি। আপনার বাবা যে এই যে লাথিটা মারলো, উনি আপনাকে তার আগে গায়ে হাত তুলেছে? এর আগে বহু ভাষায় আমার গায়ে হাত না, তুলেছে, আমি যে আমার বলতে চাচ্ছি যে শাশুড়ি। লাথিটা কি উনি একদম চিন্তা করেই কাজটা করেছে? না সে কি চিন্তা করছে আমি জানি না। সে মানে শুরুতে আমাকে কয়েকটা চড় থাপ্পড় এমন হতে মেরেছে। পারে যে লাথিটা মেরেছে এবং ইনসিডেন্টলি আপনার ওখানে লেগে গিয়েছে। আরেকটা হতে পারে যে না, আর সে তার চিন্তা মানে অভ্যাসটা এরকম, সে রাগ করে যে কাকে কোথায় মারবে সে নিজেও জানে না। এটা যে মেয়ে না বউ সে বুঝবে না, ওই ব্যাপারটা এটা তার তার মাথায় বদ থাকে। অভ্যাস। এই ব্যাপারটা তার খেয়াল থাকে না। তো ওইখানে গিয়ে আমার পুরো বডিটা আমার ওই সোফার উপরই পড়লো। আরেকটা আঘাত পেলাম, একই সাথে দুইটা আঘাতে প্রচন্ড ব্লিডিং হচ্ছিল আমার ওই সময়টাতে। ওই সময়টাতে। আমার মা ওটা কোনো খেয়াল করে নাই, আমার মা চলে গেছে আমাকে রেখে। আমার ছোট কাকি মেঝো কাকি খেয়াল করছে, যখন খেয়াল করছে তখন তারা আমাকে নিয়ে স্বাস্থ্য কেন্দ্র থাকে যেটা, আমার বাবা কোনো টাকা দেয়নি, হাজবেন্ডও কোনো টাকা দেয়নি, তারা আমাকে ওখানে নিয়ে ভর্তি করালো। ভর্তি করানোর পরে ওখান থেকে আসলো যে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। যখন আমি শুনলাম যে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, তখন আমার মানে দুনিয়া যেন কিছু বুঝি না, তারপরে যেন আমার মনে হলো যে জীবন থেকে কি যেন চলে গেল। প্রায় এক সপ্তাহের মতো আমি না, আমার কোনো হুঁশ জ্ঞান নেই। কিন্তু আমার হাজবেন্ডের এতে কোনো রেসপন্স হয়নি যে না আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, ও কষ্ট পেয়েছে, ওকে একটু সান্ত্বনা দেওয়া দরকার, বাবা মার একটু সান্ত্বনা দেওয়া দরকার। কারো কোনো রেসপন্স ছিল না। তো এভাবে আমার মাসখানেক চলে যাওয়ার পরে আমার ফ্যামিলিতে আবার আমার হাজবেন্ড গ্যাঞ্জাম লাগাই দিল। তো আমার ছোট ফুপি সবকিছু জানতে পারলো। ছোট ফুপির প্রতি আমার প্রচন্ড ঘৃণা যে কেন সে এমন করলো। তখন প্রতিশোধের জন্য আমি বলছি না, আমি ছোট ফুপি যার সাথে কথা বলে, যার সাথে প্রেম করে, আমি তার সাথে প্রেম করবো। বলার পরে আমি আর এরকম কিছু করলাম না। মাথায় ছিল এটা, আমার ছোট কাকিকে নিয়ে আমি প্ল্যানটা করছি। কি প্ল্যান ছিল? সে যার সাথে কথা বলে, আমার ছোট ফুপির হাজবেন্ড ছিল না, সে একটা ছেলের সাথে প্রেম করতো, ছোট পুপি। ছোট ভাবি। আর সে ছেলেটা অনেক টাকা পয়সা দিয়ে তাকে হেল্প করতো। তখন বললাম যে ও যার সাথে প্রেম করছে সে যেরকমই হোক না কেন আমি তার সাথে প্রেম করব। এটা কেন? আপনার প্রতিশোধ নেওয়ার জন্য? সে কেন আমার জীবনটা নষ্ট করে দিল? কেন আমার এতটুকু বয়সে আমি একটা বেবি হারাইছি? এরকম করার পরে আমার হাজবেন্ডের কোনো কারণে একটা ঝগড়া লেগে ও আমাকে ছেড়ে চলে গেছে। ও আর আমাকে ফোন দেয় না, আমার সাথে কোনো যোগাযোগ করে না, খোঁজ খবর নেয় না। বাবা মাও হেলা হেলা করে। আমি ঘরে সম্পূর্ণ কাজ টাজ করলো, আমার মায়ের চোখে কোনো ধরা পড়ে না। আমার মা বলে আমি আজ বেকার খাচ্ছি, এটা সেটা মানে অনেক কিছু বলার পরে আমি এগুলো সহ্য করতে পারি না। তো আমি কি করবো, আমি একটা স্কুলে জব নিলাম, আবার ওপেনিং এ ভর্তি হই। ওপেন ইউনিভার্সিটি করার জন্য ওপেনিং ইউনিভার্সিটিতে আমি ভর্তি হয়েছি। ওই স্কুলে জব করে খাচ্ছি, আমার হাজবেন্ড আসতেছে, আমি তাকে কোনো কথা বলি না। মানে আমার খালামণিও ফোন দিয়ে বলছে তাকে ছেড়ে দাও। তো ওই যে একটা ভূত মাথায় ঢুকছে তাকে ছেড়ে দেবো, সে আমার বাচ্চাটাকে জালস বলছে। ওইদিকে আমার ফুপির ওই লাভারের সাথে আমি প্রেম করবো। স্কুলে জব নেওয়ার পরে আমার ফুপি একদিন আমার বাড়িতে বেড়াতে আসে। ফুপিকে আমি বুঝতে দিই না, তার প্রতি আমার রাগ ঘেন্না। ফুপিকে খুব সুন্দর করে কথাটা বলে এই ফুপি কথা বলতে, ফুপি কার সাথে কথা বলো? বললে আমার বন্ধুর সাথে একটু কথা বলবো। তো কথা বলার পর কণ্ঠটা সুন্দর, এটা ভেবে আমার মোবাইল থেকে তাকে আমি ফোন দিয়ে আমি পরিচয় দিলাম। ফার্স্টে তাকে আঙ্কেল বলতাম। তো তার সাথে মানে কথা বলতে বলতে দেখা যায় আমার হাজবেন্ড আর আমার কাছে আসে না, আত্মীয় স্বজন কেমন জানি দূরে দূরে চলে যাচ্ছে, আমার ফুপিও দূরে দূরে চলে যাচ্ছে। তার সাথে কথা বলতেছি, কথা বলতে বলতে আমি এমন একটা পজিশন করছি যে ওই ছেলের সাথে, ছেলেটার নাম ছিল রাশেদ,
রাশেদের সাথে আমার ফুপির কোনো রিলেশন নেই। এখন রাশেদ আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। তো 6 মাস চলে গেল, আমার ম্যাট্রিকের 1 বছরের কোর্সটাও শেষ হয়ে গেল, 10-এ পড়তেছি। তো বাবা আমাকে বলতেছে এইভাবে যদি তুমি কাজ করো তাহলে তো আমাদের হচ্ছে না, তুমি কিছু একটা করো। সে কিছু করবে না, আমাকে কিছু একটা করতে বলছে। না আমি বলছি, আব্বু আমি কি করব? তুমি চাকরি করো। আমি বিভিন্ন জায়গায় চাকরি খুঁজি, আমি তো লেখাপড়া জানি না, ম্যাট্রিক পাস করিনি, কে আমাকে চাকরি দিবে? একমাত্র গার্মেন্টস। আইসা বললাম আব্বু একমাত্র গার্মেন্টস আছে, আমার বাবা সেটা করতে দেবে না আমাকে। আপনি তো স্কুলে জব করতেন। মানে ওটাতে বেতন হচ্ছে না, ওখানে 1200 টাকা বেতন পেতাম। সেজন্য আমি ভালো একটা চাকরি খুঁজতে গিয়েছিলাম। বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট হয়েছি আমি। কেউ আমাকে মানে বিভিন্ন নোংরা নোংরা প্রস্তাব দিয়েছে, কেউ বন্ধুত্ব করতে চেয়েছে, কেউ বলেছে হ্যাঁ চাকরি দেবো, বিনিময়ে সময় দিতে হবে। পরে আমি আমার হাজবেন্ড ওইদিকে আমাকে ফোন দিতেছে, বিরক্ত করতেছে। শেষে আমি গ্রামের আমাদের যে গ্রাম সরকার থাকে তার কাছে আমি বিচার জানিয়েছি, যেরকম ও আমাকে মারধর করে চলে গেছে, আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, আমি ওর ঘর করব না। ওইদিকে আমি রাশেদকে প্রশ্ন করলাম যে রাশেদ আমি তো, আমার হাজবেন্ড আমাকে নিতে আসতে বিচার বসাইছে, আমি কি করব? তোমার যা খুশি তাই করো। তো এই ঝামেলাগুলোর সাথে বিচারে ওর কথা হলো যে না আমি আর সংসার করবো না। 3 মাস সময় দেওয়া হলো, যদি আমার মন গলিয়ে নিতে পারে তাহলে ওকে নেবে বা আমি ওর ঘরে যেতে পারি। তো এইভাবে করতে করতে আমার ম্যাট্রিক কমপ্লিট করলাম। আমি হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেল, আমি নিজে ডিভোর্স দিয়ে দিলাম। আমিও মানে প্রচন্ড ভালোবেসে ফেলছি রাশেদকে, ওকে ছাড়া এখন আমি কিছুই বুঝি না। রাশেদ আলটিমেটলি আপনার ফুপির লাভার ছিল। সে ফুপিকে ভুলে গেছে, সে আমাকে ছাড়া কিছু বোঝে না, আমি তাকে ছাড়া কিছু বুঝি না। ফুপি এই জিনিসটা আন্দাজ করতে পারছে। তারপরে ফুপিদের সাথে আমাদের সাথে প্রচন্ড একটা গ্যাঞ্জাম হয়, ফুপি আমাদের যোগাযোগ করে না, আমরাও ফুপির সাথে যোগাযোগ করি না। আর বাবা প্রচন্ড সংসার থেকে চাপ দিতেছে, অনেক কিছু বলার পরে, চাপ সৃষ্টি করার পরে আমি কোথাও কোনো চাকরি পাচ্ছিলাম না। একদিন দেখলাম ঘরে কোনো চাল নাই, ভাই বোন গুলো না খেয়ে আছে। তো আমি আমার এক ফ্রেন্ডকে জানালাম, ওকে আমি বললাম যে দেখো আমার তো ঘরে কোনো চাল নেই, তুমি আমাকে 1000 টাকা ধার দাও, আমি তোমাকে বেতন পেয়ে দিয়ে দেবো আগামী মাসে। তোমার 1000 না, তোমার 1500 লাগলো না, কিন্তু তুমি আমাকে 1 ঘন্টা সময় দাও। কিরকম সময় দেবো তোমাকে? সে আমাকে একটা নোংরা প্রস্তাব দিল। তখন আমার এত কষ্ট হয়েছে যে বাসায় দেখছি ছোট ভাই বোন গুলো না খেয়ে আছে। বাসায় আসার পর পাশের ঘর থেকে আমি 100 টাকা ধার নিয়ে 1 কেজি চাল কিনছি, আধা কেজি আলু কিনছি, মরিচ কিনছি, ডাল কিনছি। ওরা সারাদিন না খাওয়া, রাত্রে খাইছে, সকালে খাইছে। তো এখন দেখি যে 1 কেজি চালে হয়নি, শেষ হয়ে গেছে। দুপুরে কি রান্না করবে? খুব কষ্ট হচ্ছে ওদের। আমার ভাইটা আমার কাছে এসে বলছে, আপু 2টা টাকা দেয়, আমি টাকা দিতে পারতেছি না। বাবা কি করছে? বাবা কিছুই করতেছে না, বাবা জুয়া খেলতেছে। আপনার মা কিছু বলছেন? আমার মা বললে আমার মাকে মারধর করে মাকে। তো আমি চোখে দেখলাম অন্ধকার, দেয়ালে পিঠ থেকে গেছে, আমি ওর কথা রাজি হয়ে গেছি। কার কথা রাজি হয়েছেন? আমার এক ফ্রেন্ডের কথায়। কোন ফ্রেন্ড? ও ছিল মানে কোনো এক হলের নেতা ছিল। তো ওকে, ওর সাথে আমার রাস্তায় একসময় পরিচয় হয়েছিল। আর রাশেদ যে আমার জীবনে ছিল, ও কোনো টাকা পয়সা দিত না তখন, আমিও চাইতাম না। তো ওর সাথে যে আমি ফোন দিলাম ওকে যে দেখো সোহাগ, আমি তোমার প্রপোজালে রাজি আছি, তবে 1000 টাকা না, মানে কোন অর্থে যেন। আমি তখন চিন্তা করলাম যে নিজের সম্মানটাই যেহেতু দেবো, তো 1000 টাকার বিনিময় কেন, আরো বেশিতে দেবো। এই সেন্সটা আমার মাথায় মানে কাজ করলো। তো আমি এই কথা বলার পর তুমি কত চাই? আমি 2000 টাকা চাই। আমি তোমাকে 2000 টাকা দেবো না, 1500 দেবো, তুমি রাজি আছো? ঠিক আছে রাজি আছি। ওর সাথে আমি গেলাম, ও কোন এক হোটেলে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওকে আমি ওখানে 1 ঘন্টা সময় দিছি। ওখান থেকে আমি চলে আসি। চলে আসার পরে ঘরে বাজার টাজার করি। সেই দিন রাত্রে সম্ভবত রাশেদ আমাকে রাস্তায় দেখছে, আমাকে ফোন দিস না, ফোন দিয়ে বলছে তুমি কোথায় আছো, এখন আমার সাথে দেখা করো। তো দেখা করো, ও আমাকে একটা মসজিদে নিয়ে ছুঁয়ে বলছে তোমার এখন থেকে ভরণ পোষণ যা আছে আমি গ্রহণ করব। আপনি তো রাশেদের কাছ থেকে হেল্প নিতে পারতেন, কেন নিলেন না? আমি কেন জানি ওর কাছ থেকে চাইনি। আর ও একদিন আমাকে একটা কথা বলছে যে মেয়েরা ছেলেদের কাছ থেকে টাকা খায় সে মেয়েরা ভালো হয় না। আমি ওর কাছে ভালো সাজার জন্য আমি আমার নিজের সম্মানটুকুকে বিক্রি করে দিচ্ছি একমাত্র বাবা মার ভাই বোনের শুধুমাত্র মুখে দুমুঠো ভাত দেওয়ার জন্য। সেই রাতে রাশেদ আমাকে একটা মসজিদে দাঁড় করাইয়া বলছে যে ও আমার সম্পূর্ণ ভরণ পোষণ দেবে, আমি কারোর সাথে ফোনে কথা বলতে পারবো না। আপনি রাশেদকে বলেছিলেন যে আপনার জীবনে এই ঘটনাটা ঘটে গেল কিছুক্ষণ আগে? না, ওর কাছ থেকে আমি লুকিয়ে গেছি। ও যা যা বললো আমি মেনে নিলাম। ও আমার বাবাকে ফোন দিল। তো বাবার সাথে রাশেদের সাথে আগে থেকে একটা পরিচয় ছিল। বাবাকে ও বলছে যে আমরা দুজন বিয়ে করে ফেলছি। তখন আমি বলি মিথ্যে বললা কেন? মিথ্যে বলা ছাড়া কোনো কাজ নাই, ও এখন হাজবেন্ড হয়ে আমার বাড়িতে যাবে। তো আমি সবাইকে এসে বললাম যে আমার বিয়ে হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, ওইদিকে এদিকে আমার বিয়ে হয়ে গেছে। পাড়ার প্রতি সবাই খুব খুশি হলো, মিষ্টি আনছি আমি। পরে আমার বাবা মা তো খুব খুশি। বাবার একটাই চিন্তা, এত বড় লোকের ছেলে, তার মানে ভালো হবে। তারপর থেকেই আমি আবার স্কুলে জবটা ছেড়ে দিয়েছি, ও আমাকে স্কুলে জবটা ছাড়িয়ে নিয়েছে। ও আমাকে হেল্প করতো। এরকম করে 6 মাস গেল। ও
তো ওর বিনিময়ে আমার কাছে কিছুই চাইনি। তো এর কত বিনিময়ে টাকা করে দিত প্রতি মাসে? মানে ও বাজার করে দিত টোটালি একটা। আর আপনার বাবা এগুলো বসে বসে খেতেন? হ্যাঁ, বাবা এগুলো বসে বসে খেতেন। এরকম করে 6 মাস চলে গেল। রোজার ঈদ, এটা হচ্ছে 2010-এর ঘটনা। তো ও আমাকে সম্পূর্ণ মানে বাজার টাজার দেবে, হঠাৎ ওর সাথে আমার ঝগড়া লেগে গেছে। ও আমাকে এখন আর বাজার টাজার দেবে না, কি করব। তারপরে আমি রাস্তায় একদিন সোহাগের কাছে গেছি, সোহাগও আমাকে ফিরিয়ে দিয়েছে। ফিরিয়ে দেওয়ার পরে আমার মানে রাস্তায় বসে আমি চিৎকার করে কাঁদতেছিলাম। রাশেদকে বারবার ফোন দিচ্ছিলাম, ও আমার ফোন রিসিভ করতেছে না, কি করব। বাসায় ফিরে আসলাম, আসার পর দেখি যে দুপুরে যে খেয়েছে আমার ভাই বোনগুলো আর খায়নি। রাত্রে প্রতিবেশীর ঘর থেকে খাবার দিয়ে গেছে, সেটাও আমার বাবা খেয়েছে, ভাই বোনরা খেয়েছে, আমিও খেয়েছি। পরের দিন সকালবেলা রাশেদকে খুঁজতে বের হয়ে গেলাম। আমি আমার কামরাঙ্গি চর থেকে হেঁটে টিএসির মোড় গেলাম, সেখানে ওকে পেলাম না। বাংলা মোটর আসলাম, বাংলা মোটর ওকে আমি পাইনি। ওকে খুঁজতে খুঁজতে আমার বিকেল হয়ে গেছে, বিকেল পার হয়ে সন্ধ্যা হয়ে গেছে। সারাদিন কিন্তু ভাই বোনগুলো না খাওয়া। রাস্তায় বসে জগন্নাথ হলের ওখানে বসে বসে চিৎকার করে কাঁদতেছি, আমি কি করব এখন। এক মহিলা আমাকে দেখছে, দেখে বলছে, আমু তুমি কান্না করো কেন, কি হয়েছে। যে আমার এরকম অবস্থা, আমি কি করব। তো পরে বলো আমার সাথে আমার বাসায় চলো। আমি বাসায় যাব না, কারো আমার ওই যে মানে আগে তো টিভিতে দেখতাম বাসায় নিয়ে যেত, মেরে ফেলতো, ভয়টা ছিল আর কি। আমি কারো বাসায় যাবো না, আমার বাসায় গেলে তোমার ভালো হবে, তুমি চলো। একটা বিশ্বাস নিয়ে, একটা দুঃসাহস নিয়ে আমি ওনার বাসায় যাই। যার পর ও আমাকে বুঝালো, দেখো এইভাবে হবে না, তুমি কিছু করো। তুমি বাবা মাকে খাওয়াতে চাও? হ্যাঁ, আমার বাবা মা আমার কাছে সবকিছু, আমি খাওয়াবো তাদেরকে। ও আমাকে প্রস্তাব দিল যে আমার 3টা ফ্রেন্ড আছে, তুমি আমার 3টা ফ্রেন্ডকে সময় দিবা, তুমি আজ দিতে পারবে? আমি বলছি আমার টাকার দরকার, আমি যে কোনো মূল্যের বিনিময়ে আমি টাকা চাই, যে কোনো মূল্যের বিনিময় হোক আমি টাকা চাই, আমার টাকার দরকার, আমাকে আপনি প্লিজ ধার হলেও দেন। ধারকে আজকালকার জমানায় কেউ কাউকে দেয় না, তোমার মানে দেহর বিনিময়ে তুমি টাকা নিতে পারো। তারপর ওনার 2টা ফ্রেন্ডকে ফোন দিলেন, একজনকে লাইনে পায়নি, 2জনকে পেয়েছে, 3জনের কথা বলছে। তো ওদেরকে আমি 1 ঘন্টা করে 2 ঘন্টা সময় দেওয়া। উনি আমাকে প্রথম দিন দিলেন 2000 টাকা। আমি ওগুলো নিয়ে বাসায় আসছি, আসার পরে বাবা আমাকে বাজার টাজার করে দিছি, খাইছি। সেই দিন রাত্রে আমার বাবা আমার কাছে, এত রাত কেন করছো, কোথায় গেছো, এটা সেটা বলে আমার বাবা আমাকে মারছে। তখন আমি মাকে বললাম, তোমাদের জন্য কষ্ট করব, ঘরে এসে মারও খাবো, এটা তো হয় না। তো মা আর কিছু বললেন না। তো পরের দিন উনি আমার ফোন নাম্বার রেখে দিচ্ছে। 1 সপ্তাহ পর আবার আমাকে ফোন দিছে এই ভদ্রমহিলা? এই ভদ্র মহিলা। তুমি তো একদিন চলে গেলে, আর ফোন দিলে না, খোঁজ না। আমি ওই টাকা থেকে হয়ে যাবে না, তোমার আরো টাকার দরকার। আমি কিভাবে হয়। এর ভিতরে রাশেদ আমার কোনো খোঁজ খবর নেয়নি। আমি আপনাকে খুব, আমার মনের ভিতরে কোশ্চেনটা ঘুরছিল, আমার মনে হয় যে প্রশ্নটা করা উচিত। হ্যাঁ, আমি প্রশ্নটা করছি এইভাবে। প্রথম কথা হচ্ছে যে আপনি কি কাজ করছেন সেটার চাইতে আমি বরং কেন করছেন সেদিকে থাকতে চাই। হ্যাঁ, 1। 2 নম্বর হচ্ছে যে আপনি তো নিজেও জানেন, কারণ আপনি যে ফ্যামিলিতে বড় হয়েছেন, এটা কত নিকৃষ্ট ধরনের কাজ। হ্যাঁ, কতটা বাধ্য হলে একটা মানুষ এই কাজটা করে সেটাও আমরা দেখেছি। এই কাজটা করে যখন আপনি পয়সাটা পেতেন, সামান্য ডালের পয়সা, ভাতের পয়সা, হ্যাঁ, কোন রকম ভাই বোনের মুখে তুলে দেওয়ার মতো একটা পয়সা, ওরা যখন এই খাবারটা খেত বা আপনি যখন খেতেন, আপনার ফিলটা কি হতো? আমি যখন এই কাজটা করতাম, আমি যখন বের হতাম, তখন আমার মনে হয় যে আমি কোনো মানুষের ভিতরে পড়ি না, আমি একটা জঘন্য ধরনের মেয়ে, আমি নষ্ট হয়ে গেছি। যে জিনিসটা আমি সবসময় আমার হাজবেন্ডের মুখে শুনতাম, তো পরবর্তীতে এই কাজটা আমি করবো আমি কোনোদিন ভাবি নাই। আর ওই খাবারটা যেন আমার গলা দিয়ে নামতো না। কিন্তু মা শেষে বুঝতে পারতো যে এই কাজটা আমি কেন করলাম, অন্য কোনো কাজ করতে পারতাম। তখন চিন্তা করতাম যে অন্য কোনো কাজ করলে তো ওরা আমাকে রোজ টাকা দেবে না, হয়তো আজকে আমি জয়েন করছি 1 মাস পর আমাকে টাকা দেবে, কোনো মালিক আমাকে অ্যাডভান্স কিছু টাকা দেবে না, যেটা দিয়ে আমি মাস চলবো। তো পরে দেখা যেত কি, এরকম 1 সপ্তাহ করছি, 2 সপ্তাহ করছি, 3 সপ্তাহ করার পরে, মাসখানেক করার পরে না আমার কাছে কোনো খারাপ লাগতো না, কিন্তু ওই টাকার খাবারটা আমার গলা দিয়ে নামতো না। আর রাশিদকে তখন প্রচন্ড ঘেন্না হতো যে ও আমার কেন খোঁজ নেয় না, ও যদি খোঁজ দিত তাহলে আজকে আমার এরকম হতো না। এরকম করে রোজা চলে আসলো, আমি রোজার ভিতরে আমার বাবা মাকে এই কাজ করে ফুলফিল বাজার করে দিলাম। ঈদ কাটলো, ছোট ভাই বোন গুলোকে কাপড় দিচ্ছি। আমার ফুপু, ছোট ফুপু, আমার এত কষ্ট পেয়েছে তখন যে আমার ছোট ফুপু আমার মাকে দিচ্ছে, ছোট ফুপু আর বড় ফুপু মাকে দিছে, বাবাকে দিছে, ভাইকে দিছে, বোনকে দিছে।
আমাকে একটা সুতা পরিমাণ জিনিস কেউ দেয়নি। যখন আমি দেখলাম যে ওরা আমাকে পছন্দ করে না, তখন আর ওদের প্রতি আমার কোনো মায়া থাকলো না। তো ঈদের দিন রাশিদ আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরেও বলতেছে, কেমন আছো? আমি কি তুমি যেমন রেখেছো ঠিক সেরকমই আছি, না মরে বেঁচে আছি। তো ও বললো যে এভাবে কথা বলতেছো কেন? আমি কি না, তুমি যে একটা ব্যক্তিকে রেখে গেছো, জানো আমার বাবা কাজ করে না, আমার টাকা খায়, তোমারটা খেয়েছে, তো তুমি কিভাবে এভাবে চলে গেলে আমাকে রেখে? ও আমাকে বললো যে ঠিক আছে, সবকিছু ঠিক হয়ে যাবে। ঈদের দিন রাত্রে ও বলতেছে যে তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে দেখা করো। কখন দেখা করবো? রাতে দেখা করো। বিকেলে ওই মহিলা আমাকে ফোন দিছে যে লাবণ্য, তুমি একটু আসবা? কেন? আমার দুটা ফ্রেন্ড আসছে, তুমি যাদের সাথে বসো তারাই আসছে, ঈদের দিন তোমাকে দেখতে চায়। তো আমার তো কোনো রকমেরই নাই, আমি চলে গেছি। আমি কিন্তু পুরোনো কাপড় পরে গেছি, কারণ আমি ঈদে কোনো কাপড় নিই। মানে তখন আমার আমার হাজবেন্ড আমাকে 6 মাসে কিছু দেয়নি, বাবা মাও কিছু দেয়নি। ওই যে শাড়িগুলো বিয়ের আগে কিনছি বা বাঁশ শাড়িগুলো, নতুন শাড়িগুলো, ওগুলো পরতাম। তো আমি যাওয়ার পরে ওনারা আমাকে 2 ঘন্টা রাখলো। 2 ঘন্টা রাখার পর আমাকে 3,000 টাকা দিচ্ছে। ওরা বাইরে খেলো আমাকে নিয়ে। আমি ওইদিকে রাশিদকে ফোন দিচ্ছি, রাশিদ ফোন রিসিভ করে না। 8টার দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, ওই বৃষ্টিতে ভিজে ভিজে ওকে আমি পুরো টিএসসি খুঁজছি, রমনা খুঁজেছি, ওকে আমি পাইনি। ও আমাকে না 10টার সময় ফোন দিচ্ছে, তুমি কোথায়? যে আমি বাসায়। তুমি আমার সাথে দেখা করতে আসতো না, এটা বলে প্রচন্ড ঝগড়া করতেছে আমার সাথে। পরে আমি বলছি, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। পরে ফোন রেখে ছোট ভাই বলতেছে, আপু শিশু পার্কে ঘুরতে যাবো। আর আমি আমার ছোট ভাই বোনদেরকে বাবা যে দেয় না সে অভাবটা বুঝতে দিতাম না। যেভাবেই হোক আমি ওদের সবাইকে বুঝায় রাখতাম যে না, টাকা পয়সা আছে, খেতে পারবি, চলতে পারবি। তো আমার ওদেরকে নিয়ে আমি শিশু পার্কে ঘুরতে গেলাম। 3,000 টাকা ছিল, তো 1,000 টাকা খরচা হয়ে গেল ওদের যাওয়া আসা না। ও আমাকে রাশিদ আমাকে ফোন দিল, বললো চলো আজকে আমার এক ফ্রেন্ডের বাড়িতে যাব। ঠিক আছে যাব। ফ্রেন্ডের কে কে আছে? মা আছে, ভাই আছে, বোন আছে, সবাই আছে। কিছুর জন্য যাব, ওরা আমার বউকে দেখতে চাইছে। ঠিক আছে যাবো। ঠিক আছে, রাত 8টায় আমাদেরকে বাসায় দিয়ে আসার পরে আমি ওর সাথে দেখা করলাম, সম্ভবত গুলিস্তান গিয়ে। ওর বাড়ি কি গুলিস্তানে ছিল? ওর বাড়ি মগবাজার। ওকে, আপনি বলছিলেন যে রমনাতে খুঁজছেন, টিএসসি তে খুঁজছেন, এই জায়গাগুলোতে আপনি কেন খুঁজতেন? ও এখানেই থাকতো, সারাদিন এখানে বেশিরভাগ সময় এখানে সময় কাটাতো বন্ধুদের সাথে। Okay. আর ও আমাকে বলছে ঈদের দিন রাত্রে ওইখানে থাকবে। ওকে, পরে আমি ওর সাথে গুলিস্তান দেখা করতে গেছি, যা দেখি ওর এক ফ্রেন্ড আছে এখানে, পরিচয় করে দিল, ওর নাম কালাম। ওর বাড়িতে আমরা বেড়াতে যাব। ঠিক আছে চলো। বাড়িটা ছিল ভুলতা গাউসিয়া। যাওয়ার পরে দেখলাম যে খুব অন্ধকার, খুব একটা গ্রাম, বিল চারপাশে, ওখানে নিয়ে যাচ্ছে কোনা কোনা দিয়ে, এই দিয়ে ঢুকালো কোথায় বাড়ির পেছন দিয়ে। তো কি ব্যাপার, বাড়ির পেছন দিয়ে ঢুকলাম, ও একটা নতুন বাড়ি করছে, গেট করা হয়নি, টিন দিয়ে লাগাই রাখছে। এটা আসলে টিন দিয়ে লাগানো ছিল। দরজা খুলছে, আমি কি, কেউ তো নাই এখানে, এক রুম, একটা বিলের ভিতরে এক রুম। তো আমার কোনো না ভয় ছিল না, ও ছিল সাথে। আপনি ওকে লাভ করতেন সেই সময়টাতে এবং পুরো ওকে আমি পুরো লাভ দোস্ত। করতাম। আপনি যেই কাজের মধ্যে জড়িয়ে গেছেন এই এটা কি কথাটা আমি ওকে বলিনি, ও কি বুঝতেও পারেনি? ও বুঝতেও পারেনি। ওকে আমি বলতাম না, ও বুঝতে পারেনি। ও কারণ জিজ্ঞেস হচ্ছে করেনি যে এই আপনার- মাসটা ও আমাকে সময় দেয়নি। না, কিন্তু ওর তো সন্দেহ হওয়া বা জিজ্ঞেস করার একটা ব্যাপার ছিল যে টাকাগুলো কোথা থেকে কিছু আসছে। জিজ্ঞাসা করে নেই। ও বলছে বাজার করছে, আমি কি কোন রকম করেছি, মিথ্যে বলেছে আমার সাথে। আপনার ফ্যামিলি বুঝতো না যে এই আমার কাজগুলো? মা বুঝতে পেরেছিল, পরে আমাকে জিজ্ঞাসা করছে তুই এত টাকা করতে গেলে, আমি মার কাছে স্বীকার করছে। মা কি বলেছিল? মা কোনো কথা বলেনি, মা নিস্তব্ধ হয়েছিল। বাবা বুঝতো না? বাবা বুঝতো না। আমার বাবা এক কথা মোট কথা বলতে গেলে ও ছিল টাকার, ও টাকার জন্য সব করতে পারে, শুধু পারে না মেয়ে আর বউকে বেচতে। তো আমি যখন ওর সাথে গেলাম, তারপর ও আমাকে বলতেছে কি দেখো ওর ফ্যামিলির কেউ নাই, তো তোমাকে আমি মিথ্যে বলে এখানে আনছি। তখন বাজে রাত 11টা। রাশিদের সাথে ওর বন্ধুর বাড়িতে গেলাম, ও আমাকে বললো দেখো তোমাকে মিথ্যে বলে এখানে এনেছি, ওর কোনো বাবা মা থাকে না, ওর এটা বাড়ি করছে নতুন, তো আমরা দুজন একাই থাকবো। ভালো কথা, আমরা একাই থাকবো, সমস্যা নেই। আধা ঘন্টা পরে মানে ও আইসা, মানে ও আমাকে ওখানে গিয়ে ও আমাকে ইউজ করে। তারপরে আধা ঘন্টা পরে ও আমাকে বলতেছে একটা কথা বলি, তুমি রাগ করো না। কি কথা? আমার বন্ধু তোমাকে চায়। হোয়াট? হ্যাঁ, ওর বন্ধু আমাকে চায়, নয়তোবা ও একটা গ্যাঞ্জাম করবে। মানেটা কি? মানেটা হচ্ছে এটা ওদের কন্ট্রাক্ট ছিল যে যাকে নিয়ে যাবে দুজনে মিলেই ভোগ করবে। কিন্তু আমি যখন চিল্লাচিল্লি করলাম, এই করলাম, তখন বলছে আমাকে একবার ওকে একটা সুযোগ দাও। তখন আমি বলছি, কোনো মতেই না, আমি চলে যাবো এখান থেকে। মোবাইলটা ধরে দেখি রাত 1টা বাজে, কিভাবে বের হবো, আমি কিন্তু চিনি না সেটা। তো পরে আমি ওখানে রইলাম। পরে ও আমাকে অনেক রিকোয়েস্ট করে, ও আমার মানে না যেন পা ধরছে, এরকম রিকোয়েস্ট করে ওর বন্ধু কি করলো, ও বাইরে চলে গেলো, ওর বন্ধুকে পাঠিয়ে দিলাম।
ওর বন্ধুকে আমি পা পর্যন্ত ধরছি যে ভাইয়া আমি আপনার বন্ধুর ওয়াইফ, আপনি এইভাবে আমাকে ভোগ করতে পারেন না। তাতে আমার কি, আমার তো আপন কেউ না। কোনো মতে যখন না শুনছে তখন মনটাকে একটা বুঝ দিছি যে যখন আমি ওই যে দুইটা লোকের সাথে মেলামেশা করছি, ঠিক ওই মন মানসিকতা নিয়ে আমার ওর সাথে মেলামেশা করতে হবে। ওকে আপন ভাবলে চলবে না আমার। তো চলে গেল। আমি ওয়াশরুমে ঢুকে তখন চিৎকার করে কাঁদতেছিলাম যে আমি কাকে ভালোবাসলাম যে আমাকে অন্য পুরুষের হাতে তুলে দিল। তাহলে তো আমি নিজেই ঠিক ছিলাম, যে ওই লোকগুলো তো ভালো ছিল যাদের সাথে আমি এই জঘন্য কাজটা করছি বা এই নোংরা কাজটা করেছি, তারাই তো ভালো। তাহলে তো এই মানুষটাকে ভালোবেসে বিশ্বাস করে আমার কোনো লাভ নেই। তো তারপর ও মানে এরকম একটা ভেব করলো, ও আমাকে আয়সা জড়ায় প্রচন্ড কান্না করতে শুরু করলো, যেন সব ভুল ওর। ও আমার কাছে ক্ষমা চাইলো পা ধরে ওই রাতে। তো কেন জানে মনটা আমার আবার ঘুরে গেল। সকালবেলা আমরা দুজন চলে আসলাম। চলে আসার পরে ওকে আমি বললাম যে দেখো এরকম হলে আমি আর কখনোই তোমার সাথে কোথাও যাবো না। বাই দ্য ওয়ে, আপনি যে এভাবে রাত কাটালেন, আপনার ফ্যামিলি আপনাকে কিভাবে নিল? আমার ফ্যামিলি থেকেও বলে গেছে যে আমরা বেড়াতে যাচ্ছি। আপনার ফ্যামিলি তো জানে যে আলটিমেটলি আপনারা বিবাহিত। হ্যাঁ। ওকে। তো আমি বাসায় ঢুকলাম। এখন আমার বাবা এই আমাদের বিয়ের কথাটা আমাদের গ্রাম সরকারের কাছে জানায় দিচ্ছে। জানায় দেওয়ার পর আমার গ্রাম সরকার আসছে, কাকে বিয়ে করেছে মামুনি দেখি একটু। তখন আমার গ্রাম সরকার একটা দিল যে উঠায় দেবো। এখন উনি আমার বাবার এখন লোভ হচ্ছে যে এখন যদি উঠায় দেই 50,000 টাকা খরচা করলে আমি 1 লাখ টাকা পাবো। কিভাবে? অনুষ্ঠান করলে টাকা উঠবে, ওকে, সবাই গিফট দিবে। গিফট দেবে। আর আমার আত্মীয় স্বজন তো বিশাল বড় লোক। বাই দ্য ওয়ে, এখানে গ্রাম সরকার বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? ওই চরটা তো একটা গ্রামের মতো ছিল। হ্যাঁ। তো ওখানে এক চেয়ারম্যান মেম্বারের পরে একজন গ্রাম সরকার থাকতো। যে কোনো বিচার আগে গ্রাম সরকারের কাছে যেত, তারপরে মেম্বার, তারপরে চেয়ারম্যানের কাছে যেত। আচ্ছা আচ্ছা। তো তাকে বলার পরে সে বললো যে রাশেদকে বলো তোমার এই এলাকায় তোমাকে আধা কাঠার উপর হলো 1 কাঠা জমি কিনে দিতে হবে আমার মেয়েকে। রাশেদকে বললো এটা? হ্যাঁ, তুমি যে আমার মেয়েকে বিয়ে করবা, তোমার ফ্যামিলি যে আমার মেয়েকে নেবে। বিয়ে তো করেই ফেলেছেন, বিয়ে করার প্রসঙ্গ আসবে কেন? মানে উঠায় দেবে আর কি। আচ্ছা। বা তোমার ফ্যামিলি যে ওকে নিচ্ছে, এখনো তো ফ্যামিলি জানে না। তোর ফ্যামিলি যখন জানবে তখন কি গ্রহণ করবে? যদি না করে তাহলে আমার মেয়ে কোথায় যাবে? তার মানে তুমি আমার মেয়েকে এখানে একটা বাড়ির উপরে 1 কাঠা জমি কিনে দিবা। সে একতলাই হোক 3 সিটি থাক, সেটা বড় কথা না। কোথায় এটা? এটাও চরের মধ্যে হবে, কামরাঙ্গীর চরে। কামরাঙ্গি চরই হবে এটা। তখন ও বললো ঠিক আছে আমি করব। তো এভাবে করে আমাদের সম্পর্ক এগোতে থাকে। 2011 ভালো আছি আমরা, ওর টাকা পয়সা আমাদের সংসার চলতেছে। তো 2012তে গিয়ে ও আবার গ্যাঞ্জাম করলো আমার সাথে। ঝগড়াঝাটি করার এক পর্যায়ে ও আমাকে ছেড়ে চলে যাবে, এসে অনেক বুঝ করে অনেক মিলমিশ করিয়ে দিল। ঠিক আছে, 6 মাস চলে গেছে। কিভাবে যেন ওর ফ্যামিলি জেনে ফেলছে আমরা বিয়ে করছি। ওর ফ্যামিলি এখন আমাকে ফোন দেয়, আমার উপরে চরম অত্যাচার, তুমি ওকে নেবে না, ওর বউ হতে পারো না, তোমার মতো মেয়েকে আমরা ওর বউ করবো না। আর সবচেয়ে বড় ভুল ছিল যে রাশেদ এর আগে আমার ফুপুকে নেয়ার জন্য নাকি ঘরে এরকম ঝগড়াঝাটি করছে। পরে ওরা জানতে পারছে ওনারই ভাস্তি আমি। তার মানে ওই ফুপু যেহেতু এত খারাপ, ভাস্তিটা যাচ্ছে তারও খারাপ। ও বলে যে না, ওর ফুপু যেমনই হোক আমার ওয়াইফ ভালো। এরকম গ্যাঞ্জাম করে টোরে ও বহুবার বিষ খেয়েছে নাকি অভিনয় করেছে জানতাম না। 2013তে আইসা ওরা আমার সম্পর্ক ভালো যাচ্ছে। হঠাৎ করে ও আমাকে একদিন রাত্রে ফোন দিছে, আমি লন্ডন চলে যাচ্ছি, তুমি ভালো থাইকো, সুস্থ থাইকো। ঘরে বাজার টাজার কিচ্ছু দিয়ে যায়নি, হুট করে লন্ডন চলে যাচ্ছে। আর আমার কেন জানি মনে হতো আমার জীবন থেকে একদিন যাবেই। তার মানে স্কুলগুলোর সাথে আমার রানিং রাখতে হবে। স্কুলে চাকরি করি আর না করি খুব ভালো সম্পর্ক থাকতে হবে। এই ফ্যামিলিগত ভাবে আমি যেরকমই হই না কেন, কিন্তু শিক্ষকতার দিক দিয়ে আমি খুব কড়া ছিলাম। আমাকে প্রচন্ড ভয় পেত সবাই। আর আমাকে কেউ বলতোই না যে আমি ম্যাট্রিক পাস করেছি। সবাই বলতো হয়তো বা ম্যাডাম অনার্স কমপ্লিট করেছে। ও লন্ডন চলে গেল, আমাকে বলছে যায়া ফোন দেবে, আমার জন্য কি কি যেন রেখে গেছে সেগুলো দেবে, কিন্তু এগুলোর কিছুই করেনি। ও যাওয়ার সময় আমি চিৎকার করে কান্না করছি ফোনে, তুমি কিসের ভিতর আমাকে রেখে গেলা, কার কাছে থাকবো আমি, কিভাবে বাঁচবো। আমার বাবা যখন শুনতে পারলো যে ও চলে গেছে, আমার বাবা আমাকে প্রচন্ড মারধর করলো। আমাকে এখন দেখতে পারে না, আমি টাকা পয়সা দিতে পারি না। বাবা কি তখন কোনো কাজ করছে? কোনো কাজ করতেছে না, সে ওই জুয়াই খেলে। জুয়াই খেলে আর ঘরে বসে বসে খায়? ঘরে বসে বসে খায়। মানে আপনি যা নিয়ে আসেন সেটা যা নিয়ে আসতেছি তাই খাচ্ছে, কোনো কাজ নেই তার। এবং তার কোনো লজ্জাও নেই সেটার জন্য। মানে পস্তানো বোধটা ওর নাই। ওনার বয়স কেমন ছিল? মানে লাইক উনি কাজ করতে পারতেন, এই সামর্থ্য ছিল শরীরে? হ্যাঁ, 45। ওকে। আর তার একটা সবচেয়ে বদ অভ্যাস ছিল, সে যে কোনো দোকানে ঋণ করবে। একসময় দেখলাম কি ঋণের মাত্রা এত হারে বেড়ে গেছে, 3.5 লক্ষ টাকার মতো দেনা হয়ে গেছি আমি। আপনি মানে আপনার কাজের জন্য নাকি বাবা দিনা করে আছে? মানে উনি করে করে আমার নাম দিয়ে আসে, মেয়ে বেতন পেলে দিয়ে দেবো, মেয়ের জামাই দিয়ে দেবে, সবাই তো আমাকে চেনে। কি কিন্তু? সিগারেট এইটা সেটা, এই হাবি জাবি। দেখা যায় কোনোদিন রাশিদের বাচ্চা দিতে লেট হয়েছে, একবেলা চাল নাই, ওই চালটা এটা সেটা আনতো।
2013-তে রাশেদ চলে আসলো দেশে। আসার পরে ও আমাকে বললো আমার বোনটার ইউকে থেকে চলে আসলো, কি করতে গিয়েছিল এখানে? সেটা আমি জানি না, 16 দিনের মাথায় চলে আসছে। ও কি গিয়েছে না কি আমি তাও বলতে পারবো না, ওর সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। এই 16 দিন? এই 16 দিন ওকে ফোন দিল, ওর ভাই রিসিভ করে আমাকে বকাঝকা করতো। এই 16 দিনের মধ্যে বাইরে থেকে কোনো ফোন করেছিল আপনাকে? ও আমাকে কোনো ফোনও দেয়নি। ও বলেছিল ফ্যামিলির লোক নাকি আমাকে যোগাযোগ করবে, আমার এই 16 দিনের বাজার টাজার দিয়ে যাবে, ওর এক বোন যাবে, কিন্তু কেউ আমাকে কিছুই করেনি। তো অনেক কষ্ট, অনেক ঋণ টিন করে এই যে এই 16 দিন চললাম, তাও আমি কোনো খারাপ পথে যাইনি। আবার স্কুলে জব শুরু করলাম। তারপরে 2013-তে ওর 21শে ফেব্রুয়ারিতে ওর সাথে আমার সাথে একটা মিথ্যে কথা নিয়ে ঝগড়া লেগে গেল। ও বলছে আমি ছেলেদের সাথে ঘুরতে গেছি, কিন্তু আমি ছেলেদের সাথে না, আমি বাবা মার সাথে ঘুরতে গেছি। ও আমাকে মিথ্যে বলে ও আমার জীবন থেকে একেবারের জন্য চলে গেল। চলে তো গেছে ভালো কথা, ও পাশের প্রতিবেশী যারা ছিল, যাদের সাথে ওর পরিচয় ছিল, ওদের সাথে আমাদের একটা ঝগড়া লাগাই দিয়ে গেছে। এমন ভাবে ঝগড়া লাগাইছে যে আমি মানিজ্যত নিয়ে যে ঘরে থাকবো সেই পরিস্থিতিটাও রাখি নাই। আমাকে আমার বাবা প্রচন্ড মারধর করে আমার শরীর ফেটে রক্ত বেরোচ্ছে, ঘরের ভিতর আটকে রাখছে। পরের দিন সকালে আমার মা আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে। বের করে দেওয়ার পরে আমার বাবা আমাকে কোনো ফোন দিত না, কথা বলতো না আমার সাথে। কোথায় গেলেন আপনি? ওখান থেকে আমি চলে গেছি তরিকুল স্যারের কাছে। তরিকুল স্যার আমাকে স্কুলে জব নিয়ে দিল। এখন থাকার ব্যবস্থা তো সে করে দেবে না। খুঁজতে খুঁজতে একটা বাড়ি পেলাম, যে বাড়িতে নাকি লজিং থাকে, কিন্তু অরিজিনালি আমি যাওয়ার পরে যেটা দেখলাম যে ওই বাড়িতে কোনো লজিং থাকা হয় না, ওই বাড়িতে ফেন্সি ডিলের বিজনেস হয়। আমি ওই বাড়িতে উঠলাম, আমি সকালে যেতাম, রাত্রে আসতাম। তো ওই দিক থেকে আমি মাকেও টাকা পাঠাতে হচ্ছে আমার। তখনও বাবা কিছু করে না, আমি চলে আসার পরও। মা বাড়ি থেকে বের করে দিল, তারপর মাকে টাকা পাঠাচ্ছেন? হ্যাঁ, কারণ আমি যদি ওদের টাকা না পাঠাই, ভাই বোন গুলা কি খাবে, বাবা মা কি খাবে, এই সেন্সটা আমার সবসময় কাজ করতো। নয়তোবা আমি যেই পথে চলে গেছি আমার বোনটা ওই পথে চলে যাবে। ওকে, তারপরে আমি ওখানে উঠলাম, ওঠার পরে দেখলাম যে পরিস্থিতি ভালো। 3-4টা মেয়ে থাকে ওইখানে, মহিলাটাও খুব ভালো, আমাকে খুব আদর করলো। 15 দিন বাদে আমি দেখতে পেলাম ওরা যেন কি করে রুমের ভিতর। ওনার যে 2টা ছেলে ছিল আর ছেলের একটা বন্ধু ছিল, তারপর একটা ছেলে থাকতো এখানে। 4টা রুম ছিল। তো একটা রুম আমি 2টা মেয়েকে নিয়ে থাকতাম, আর একটা রুম স্বামী স্ত্রী থাকতাম, আর রুম গেস্ট রুম ছিল, আর একটাও ছেলেরা বন্ধু নিয়ে থাকতাম। তা আমি প্রথম এগুলো খেয়াল করতাম না, কারণ আমি সকালে যেতাম, বিকেলে আসতাম, আমি স্কুলে জব করতেছি, টিউশনি করতেছি। তো ওদের এই জিনিসগুলো আমি 15-16 দিন পরে খেয়াল করি যে ওই মেয়েরা ওই গেস্ট রুমটার ভিতরে কি করে। তারপরে দেখা যায় যে ছেলেগুলো কি করে, এগুলা বোতল, ছোট ছোট বোতলগুলা কিসের, কারণ এই সমস্ত জিনিসের সাথে আমি আগে থেকে পরিচিত না। এগুলো জানার পরে আমি আস্তে আস্তে ওদের সম্পর্কে ডিটেলস খোঁজ নিতে থাকি। আমি ওদের সাথে খুব ফ্রি হয়ে যাই। ওরা তখন বললো ওইখানে ওদের নোংরা কাজ চলে, আর ছেলেগুলো ফেন্সি ডিলের বিজনেস করে। এরপরে ওর যে দেবরটা, ওর দেবরের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়, বন্ধুর মতো। দেবরটা আমার কাছে সব স্বীকার করে। দেবরটা এরকমও আমাকে জানাইছে যে ওরা এরকম মেয়েদেরকে লজিং রেখে এই কাজগুলো করে, আমাকে দিয়েও করাবে। তো আমি এগুলো বিশ্বাস করতে পারি নাই। ওরা করে কি, মেয়েদেরকে ঘুমের ওষুধ খাইয়ে তো এমন কিছু ডোজ দিয়ে দেয় যে ওগুলো মেয়েদেরকে যদি ওই রাতে এখান থেকে যদি মেরেও ফেলা হয়, মেয়েরা টের পাবে না, এরকম করা হয়। অথবা মেয়েদেরকে ঘুরতে যাওয়ার নাম করে যশোর বেনাপোলে নিয়ে গিয়ে ওদের শরীরের সাথে বা বউ সাজিয়ে ব্যাগের ভিতরে পেন্সিল দিয়ে ওদেরকে আনা হয়। ওই যে ওর দেবরের সাথে আমি একদিন ঘুরতে ঘুরতে, এটা হচ্ছিল হচ্ছে রায়ের বাজার বুদ্ধিজীবীর গদি ঘরে। তো আমি রায়ের বাজার বুদ্ধিজীবীতে ঘুরতে গিয়ে আমার এরকমটি ছিল যে আমি সব শ্রেণীর লোকেদের সাথে খুব ভালোভাবে মিশতে পারি। তো আমি ওই র্যাবের সাথে পরিচয় হলো আমার। কিছু র্যাব ছিল এখানে, আমার চিন্তা ভাবনা ছিল আমি প্রশাসনের সাহায্য নেবো, ওরা যেহেতু আমাকে এরকম করবে। র্যাবের সাথে পরিচিত হলাম, কথা বললাম। তো ওর ভিতরে একটা র্যাব ছিল, নাম ছিল শাকিল। তো ও খুব ভালো ছিল। আর একটা নাম ছিল শাহিন, আর সাব্বির। তো সাব্বির আমাকে দেখে খুব পছন্দ করলো, ওরা আমার সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেল। 3-4 দিন পরে সাব্বিরকে আমি বললাম, সাব্বির এরকম এরকম হয়েছে, বাসায় ওরা পেন্সিল বিক্রি করতেছে, আমাকে ওরা বিক্রি করে দিতে চাচ্ছে। তো সংক্ষেপে ওদেরকে বলছি ওকে। আমার মোবাইল ছিল না, ওই মহিলার মোবাইলকে আমি আপা বলতাম, ওর নাম ছিল লাকি আপার নাম ছিল, লাকি আপার মোবাইলটা আমি বললাম, ওরা বলছে তোমার সাথে দেখা করি। তো সেই দিন বিকেলে আমাকে জানানো হলো যে আমাকে ওরা নাকি দৌলদিয়া নামে একটা ঘাট আছে, সেখানে ওরা 3.5 লক্ষ টাকা বিক্রি করে দিছে। তারপরে আরেক জায়গায় এই ঢাকাতে পুরানা পল্টনে ওদের এক মামার কাছে 75,000 টাকায় 15 দিনের জন্য বিক্রি করে দিছে। মাই গড। তো যেদিন রাত্রে আমাকে ওরা নিয়ে যাবে, আমি জানি না ওদিন রাত্রে আমাকে নিয়ে যাবে, ওর দেবরা এসে আমাকে বলতেছে যে তুমি যদি এখান থেকে না যাও, তুমি কালকে আর পৃথিবীতে সূর্য দেখবা না। কেন এরকম হয়েছে? তোমাকে ওরা নিয়ে যাবে দৌলতিয়া ঘাটে 15 দিন পরে।
আর আজকে রাত্রে তোমাকে ওরা বলে নিয়ে যাবে। তো এর আগে আমি র্যাপকে বলে রাখছি সবকিছু এরকম এরকম করবে ওরা, তুমি আমাকে প্লিজ বাঁচাও। তো সকালবেলা আমি শুনলাম ওরা আমাকে বলছে, জানিস তোর ভাইয়া তো পুরানা পল্টন গেছে, ওর হাজবেন্ড আবার ওর সাথে রাগ করে চলে গেছে, তো তোর ভাইয়া তো চলে গেছে, তো ভাইকে আমরা আনতে যাবো পুরানা পল্টন, তুই কি যাবি আমাদের সাথে? আমি বললাম দেখি কি করতে পারি। এর মধ্যে ওই র্যাপকে ফোন দিচ্ছে ওই লোকের নাম হচ্ছে মিন্টু। মিন্টু ফোন দিয়ে বলছে ওকে কিন্তু নিয়ে যাবে একটু পরে। ঘন্টা খানিকের মধ্যে ওরা ওইখানে ফোর্স নিয়ে চলে গেছে। যাওয়ার পরে এখানে বলতেছে কি হচ্ছে, এখানে কিছুই হচ্ছে না, ঘর চেক করবো ওরা প্রায় 50 বোতলের মতো ফেন্সিডিল পেয়েছে। মানে এরকম একটা মুহূর্তে আসছে যে ওর ঘরে ওর গেস্ট আছে মেয়েদের সাথে, তো ওই অবস্থা ওকে ধরছে। মিন্টু আবার সকালে চলে গেছে, ওই খবর দিয়ে চলে গেছে। ওরা আমাকে নিয়ে উত্তরা চলে গেল, ওইটা উত্তরে গিয়ে মিন্টু রাতে দিয়ে দিল। মিন্টু আবার আমার ফ্যামিলিকে জানাইলো, আমার বাবা বলছে ওই মেয়েকে কোনোদিন ঘরে তুলবা না, তাই আমার মা সেদিন আমাকে গ্রহণ করে নেয়নি। মিন্টু আমাকে এক রাত ওর এক ফ্রেন্ডের বাসায় রাখছে, খুব ভদ্রভাবে খুব সম্মানের সাথে রাখছে, ওর ওয়াইফ বলে। ও ছিল না, ও বলছে আমি রেখেছি, আমি একটু ঢাকার বাইরে যাচ্ছি। পরের দিন ও এই কামরাঙ্গি চড়ে এসে জালুয়ারি চৌরাস্তা আছে একটা, ওখানে এসে আমার জন্য বাসা খুঁজে বের করছে একদিনে। আমি এখানে উঠলাম, তারপরে একদিন আমার মা আমাকে ফোন দিয়ে খুব কান্নাকাটি করতেছে। 2013 এপ্রিল খুব কান্নাকাটি করতেছে, ঘরে খাবার নেই না সেটা। তো পরে আমি কি করবো, তো আমার কাছে তখন টাকা ছিল, আমি ওকে টাকা দিয়ে দিলাম, ওরা খাবার টাবারই করছে। প্রতি মাসে টিউশনি করে যে টাকা বেতন পাই ওর থেকে ওদেরকে দিয়ে দিই, ওর থেকে আমি রাখি। আমার ঘর ভাড়া বেশি ছিল না, এক রুম তো, 2000 টাকা ছিল। আমি কষ্ট করে চলতাম, ওদেরকে আমি কষ্ট দিতে দিতাম না। আমার বাবা অসুস্থ ছিল, তাকে আমি চিকিৎসা টাকা দিয়েছি, ভাই বোনদেরকে দেখেছি। দেখার পরে দেখা যায় কি আমি না কেমন যেন একটা দিন দিন এই যে রোদ্রে ঘুরতে, তারপরে এগুলো করতে করতে বৃষ্টিতে ভিজে আমি অসুস্থ হয়ে পড়ছি। এখন আমি ওই বাসায় থাকতে পারতেছি না, বাসা চেঞ্জ করে ফেললাম। বাসা চেঞ্জ করে আরেক বাসায় গেছি, সেখানে আমি খুব অসুস্থ। এর ভিতরে এক স্কুল টিচারের সাথে আমার পরিচয় হয়েছে, তার বয়স 50-এর উপরে। তো ভালোই কথা টথা বলতো, ফোন টোন দিত না, কম কথা বলতাম। তো ওনার সাথে জাস্ট এমনি কথা টথা হইতো, দেখা করতো আমার সাথে। উনি একদিন আমাকে বিয়ের প্রস্তাব দিল, আমি রাজি হইনি। এই 50 ঊর্ধ্ব লোক? হ্যাঁ, রাজি হইনি। পরে আমি না দিন দিন অসুস্থ হয়ে পড়লাম। অসুস্থ হয়ে পড়ে বাবা মার ঘাড়ে গিয়ে উঠলাম। ওখানে আমি ডাক্তার দেখালাম, নিঃশ্বাসে প্রবলেম হইতো, আমি নিঃশ্বাস চাইতে পারতাম না, আর লিভার একটু সমস্যা হয়েছে। মানে এগুলো তো আমার টাকায় হতো, আমার ফ্যামিলিকেও খরচা দিতাম ওই অসুস্থ অবস্থায়। আমার টাকা যেটা জমানো ছিল আর কি, ওটাতেই হইতো। তো ওই লোক আমার এই অবস্থা দেখে আমার মামা, মানে এই যে গ্রাম সরকার, তার কাছে বিয়ের প্রস্তাব দিল। কোন লোক? যে লোকটা স্কুল টিচার ছিল, 50-এর ঊর্ধ্বে বয়স ছিল, যে লোকটা নাম ছিল তাহির। সে আপনার গ্রাম সরকার পর্যন্ত পৌঁছালো কিভাবে? ওই এলাকারই সে স্কুল টিচার। ওকে। তো ওই হিসেবে সে বলছে, আর আমাদের সম্পূর্ণ দায়িত্ব ওই গ্রাম সরকার নিয়েছিল। তো ওনার কাছে বিয়ের প্রস্তাব দিল। আমাকে জিজ্ঞাসা করা হলো, তখন তো আমি খুব অসুস্থ, আমার একজনের হেল্প চাই, বাবা মা আমাকে রাখবে না। আমি বাবা মাকে বললাম, দেখো তো অনেক বয়স্ক, কিভাবে কি হয়। বাবা বললো না সমস্যা নেই, মানে ডাইরেক্টলি বললো বয়স্ক লোক নাকি বউ ভালোবাসে বেশি। আপনার বাবা আপনাকে এটা বললো? আমার বাবা মাকে বলছে। আপনার বাবার তখন বয়স কত? 45। বাবার বয়স 45, বাবার জামাই হবে 50 ঊর্ধ্ব। হ্যাঁ, তো এর ভিতরেই মা বলছে যে গ্রাম সরকারের খোঁজ খবর নিতে। উনি কি খোঁজ খবর নিচ্ছে আমি জানি না। ঠিক এক সপ্তাহের মাথায় আমার বিয়ে দিয়ে দিল, 7ই আগস্ট 2013। তো পরবর্তীতে প্রিয় শ্রোতা, দিস ইজ নট স্টোরি অফ চিনি কম। আপনারা নিশ্চয়ই অমিতাভ বচ্চনের সেই ছবিটা দেখেছেন। অমিতাভ বচ্চন এবং টাবুর ছবি ছিল চিনি কম, আমার অনেক পছন্দের একটা ছবি। লাইফে এই ঘটনা ঘটে, বাট এত সুইট এত ঘটে না, এটাই রিয়েলিটি। ঠিক আছে, যাই। তারপর বিয়ের দিনও আমার কাছে কেন জানি মনে হয়েছে, তা আমি তো অসুস্থ, আমি জাস্ট উঠতে পারি, বসতে পারি, মানে কাজকর্ম কিছুটা করতে পারি। তখন স্কুল থেকে আমি চাকরি ছেড়ে দিচ্ছি। বিয়ের দিন সকালও জানি আমার কেন মনে হলো আমি বিয়েটা করব না, কিন্তু চিন্তা করলাম যে বাবা মার ঘাড়ে বসে না থেকে তারপর মামা বিয়েটারই করছে, করে দেখি যদি জীবনের কিছু চেঞ্জ হয়। তো বিয়েটা হলো, আমাকে সেদিন নিয়ে যাওয়া হলো পাশের গলিতেই, বাসা ভাড়া নিচ্ছে সেখানে। বিয়ের দিন রাত্রেই তার বড় ওয়াইফ তাকে ফোন দিছে, ফোনটা রিসিভ করছি আমি। সে বললো তুমি কে? আমি তার ওয়াইফ। তুমি তার ওয়াইফ কিভাবে হও? এমনকি তাকে বিয়ের আগে আমার মামা গ্রাম সরকার, যাকে আমরা মামা বলি, সে ওর ভোটার আইডি কার্ড, তারপরে স্কুল সার্টিফিকেট, কলেজ সার্টিফিকেট, কোন স্কুলে জব করতেন সেগুলো, বড় বউর সাথে ডিভোর্স হয়েছে সেই ডিভোর্সের পেপার সবকিছু নিয়ে নিছে। তারপরে আমি বলছি আপনার সাথে তো ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, তো আমি ফোন সমস্যা, আমার তো সন্তান আছে না। ভালো কথা, সন্তান আছে যেহেতু, আমি সেও তার কিছু বলিনি। ওনার সাথে কথা বলছে 1 দিন 2 দিন 3 দিন। আমি তো অসুস্থ, যেটা সত্যি কথা বলতে কি আমার হাজবেন্ডের সাথে আমার কোনো সম্পর্কই ছিল না,
মানে স্বামী স্ত্রীর পরে যে সম্পর্ক। বিয়েটা হয়েছে আমার, স্বামী স্ত্রী সম্পর্ক, এক্স্যাক্টলি এক্সিস্টিং যে রিলেশনশিপ হ্যাঁ, পঞ্চশোর স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই তার সাথে ছিল না। কারণ আমি অসুস্থ, তার ভিতরে তার ওয়াইফ ফোন দিছে, এটা আমার বিবেকে বাজছে, কেন ফোন দেবে? তো এভাবে করে তার সাথে প্রায় 1 সপ্তাহ কেটে গেল। 1 সপ্তাহ কেটে যাওয়ার পর তার আরেকটা ওয়াইফ আমাকে ফোন দিছে। তখন আমি মানে তার ফোনে আমি ইউজ করি, তো আমি বললাম আপনি কে? তো ওর নাম ছিল রনি। আমি রনি না ননি জানি, চিটাগং বাড়ি তাদের, চিটাগং থেকে ননি বলছি। তো আপনি কাকে চান? বললাম তাহেরকে চাই। তা আপনি কি হন? আমার ওয়াইফ। কিভাবে হলো? সাথে সাথে আমি বললাম কিভাবে হলো, কারণ যেহেতু তার এক ওয়াইফ ডিভোর্স প্রাপ্ত, আমি আছি, তো আমি দ্বিতীয় ওয়াইফ, তার আর কোনো ওয়াইফ নেই। আপনি কে তাহলে? আপনি যাকে বিয়ে করেছেন তার আমি এক ওয়াইফ, আপনি তৃতীয় ওয়াইফ, আমি দ্বিতীয় ওয়াইফ। উনিও ডিভোর্স? না। তো আমি বললাম আপনি আমাকে কেন ফোন দিচ্ছেন? আমি বাবা মাকে সবকিছু জানাইছি, মামাকে সবকিছু জানাইছি, তাকে বলছি সমস্যা কি, সে গ্রামে থাকবে, আপনি ঢাকায় থাকবেন। এইভাবে সে আমাকে বললো। আমি এভাবে ঘর করতে পারবো না, যেহেতু মানে আপনার সাথে আমার সাথে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই, সেহেতু আপনার সাথে আমি ঘর করতে পারছি না। নামমাত্র স্বামী স্ত্রী? হ্যাঁ, না মাত্র স্বামী স্ত্রী, এটাই রিয়েল ছিল আর কি। তো আমার খুব একটা সন্দেহ হতো, তার ওয়াইফ ফোন দিত, কথাবার্তা বলতো, বড় ওয়াইফ ফোন দিত, দুজনেই আমার সাথে কথা বলতো। হঠাৎ একদিন 15 দিন যাওয়ার পরে তার সেকেন্ড ওয়াইফ আমাকে বলল সে নাকি লাইগ্রেশন করা, যেটা একটা পুরুষ করলে তার কখনই কোনো সন্তান আসবে না। আমি একটা অল্প বয়সের মেয়ে, আমি কিভাবে এটা মেনে নিই? আমার সন্তান থাকবে না, আর সন্তান থাকবে না এই জিনিসটা আমি কখনোই মানতে পারিনি। এগুলো নিয়ে ঘটমট করতে করতে গ্যাঞ্জাম হচ্ছিল, মা আমার কাছে, গ্রাম সরকারকে বিচার দিলাম। সবাই বললো যে এই মেয়েকে আপনি কি করলেন, এই মেয়েকে আপনি কেন জীবনটা নষ্ট করলেন? আপনি জানতেন আপনি লাইগ্রেশন করা, আপনি কেন মেয়ে? ওর এক কথাই বলতো যে ও সন্তান আনুক, পালতে আনুক। আপনার হাজবেন্ড? হ্যাঁ, ও সন্তান পালতে আনবে, আমি তাকে মানুষ করবো। আমি কোনোদিন না, আমি যত মা হওয়ার ক্ষমতা রাখি সেহেতু আমি একটা সন্তান পালতে আনতে পারি না। এই জিনিসটা আমার কাছে ঘোর নাকচ ছিল যে আমি পালতে আনবোই না। তো এরকম করে তার সাথে ঘটির মটির করে আমার 1.5 মাস গেছে। যাওয়ার পরে আমি বললাম যে আমি আপনার সাথে ঘর করবো না, ঘর করবো না বলছি, পরে সে আমাকে প্রচন্ড মারধর করলো। আমার সবচেয়ে কষ্ট লাগতো ওইখানে যে সে কোনো বাজার করতো না ঘরে। 1 কেজি চাল, 1 কেজি আলু, একটু ডাল, একটু ডিম আর মরিচ, এছাড়া সে কিছুই আনতো না। এগুলো খেতে খেতে এক সময় আমি অসুস্থ হয়ে পড়লাম। আমার আবার সে গ্যাস্ট্রিকের প্রবলেমটা দেখা দিল, আর আমার নিঃশ্বাস ছাড়তে খুব কষ্ট হতো। আমি খুব অসুস্থ, আমি বিছানা থেকে উঠতে পারি না। তারপর একদিন খুব শক্তি করে উঠে আমি তার সাথে প্রচন্ড ঝগড়া করলাম, আমি আপনার সাথে ঘর করবো না, আমি কিভাবে বাঁচবো এইভাবে। তারপরে সে বলল তুই কেন থাকতে পারবি না? তুই থাকতে হবে তোকে, তোর বাবা মার কাছ থেকে। বাবা মার নাই, কোত্থেকে আনবো? বাবা মারও দুঃসাহ জীবনযাপন কাটাচ্ছে, কারণ আমি দিচ্ছি না তাদেরকে, আমি কোত্থেকে দেবো? সে আমাকে মারধর করলো, প্রচন্ড মারধর করে। ঘরে একটা লাঠি ছিল আমার, লাঠিটা দিয়ে আমাকে পেটালো। তো পরবর্তীতে মানে সে আমার বাবা মাকে কোনো খবর দেয়নি, পাশের ভাড়াটিকে কোনো খবর দেয়নি, সে চলে গেছে। তখন আমি সারাদিন আমার মাকে আমি ফোন না দিছি, না গিয়েছি, তখন আমার মা আমাকে খোঁজ নিতে আসছে। আসার পর দেখে আমার দরজা লাগানো, সে ভাবছে আমি বাইরে গেছি, দ্বিতীয়বার চলে গেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছিল যে আমার বাবা তখন একটা সমিতির সাথে যুক্ত ছিল, সেই সমিতিটা ছিল আমার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে। কিন্তু আমার বাবা ওই যে দরজা তালা মারা দেখছে, সেজন্য আসে যেতে পারেনি। আমার হাজবেন্ড যে ওই যে ভাড়াটার ঘরে চাবি দিয়ে গেছিল, এটা আবার তারা জানতো না। ভাড়াটা বলছে আমিও বেরিয়েছি, হাজবেন্ডও বেরিয়েছে, তাই হাজবেন্ড চাবি দিয়ে গেছে। তো চাবি তখন দেওয়ার সময় তাকে কিছু বলে যায়নি যে ঘরের মধ্যে আপনি আছেন বাড়িতে? না না না, সে চাবি দিয়ে চলে গেছে, আমি বাইরে চলে যাচ্ছি, তার মানে তার আগে আমি চলে গেছি। তো এরকমটা একটা মিনিং করে গেছেন। পরে উনি জিজ্ঞাসা করছে ও কোথায়, জানি না, মনে হয় কোথাও গেছে। আমার মা কিভাবে যেন বলতেছে কি ওর ঘরে তাহলে আমার কিছু বাটি আছে, বাটিগুলো নেব। আমি তার আগের দিন সারাদিনের না খাওয়া, সে বাইরে গিয়ে খেয়ে আসতো, আমার জন্য খাবার আনতো না। আপনার হাজবেন্ড? হ্যাঁ। তো আমি সেদিনও সারাদিন সেন্সলেস। তো মা সন্ধ্যাবেলা ঢুইকা দেখে আমাকে, দেখে একটা চিৎকার করছে, এক চিৎকার আমার বাবা মা সব চলে, বাবা পাশের ফ্ল্যাটে ছিলেন, সে তার ভাড়াটা সব চলে আসছে। আসার পর ওইখানে আমাকে সুস্থ করে আমাকে ওইখান থেকে বাড়ি নিয়ে যায়। এরপর আর কোনো দিন মানে ওই দিন থেকে সেপ্টেম্বর অক্টোবর থেকে এই পর্যন্ত আমার হাজবেন্ডের সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। তার মানে কাকতালীয় ভাবে সেদিন যদি আপনার রুমে আপনার মা না ঢুকতেন তাহলে আপনি ওখানে মারা আমাকে যেতেন। নিহত পেত ওখানে। এরপর আমাকে বাসায় নিয়ে গেছে, আমার চিকিৎসা করাইছে। আমি 27 রোজ আমাকে হসপিটাল থেকে বাসায় আনছে। ঈদের পরপরই আমি আবার আমার খোঁজে বের হয়ে গেছি। এই প্রথম আমার জীবনে মানে আমি যাতে অসুস্থ, শুধু আমার মা আমাকে সাপোর্ট দিল। তখন আমার বাবা আমাকে তখন পর্যন্ত নির্বাক হয়ে তাকায় দেখছে, শুধু আমাকে কোনো সাপোর্ট দেয়নি। আমি আমার মতো বের হয়ে গেছি, আমি ওই ঘরে থাকিনি।
ঈদের পরপরে আমি বের হয়ে বাসা ভাড়া নিচ্ছি, নিয়ে আমার মতো চলে গেছি। চলে যাওয়ার পরে আমার এক ভাইয়া আমাকে বললো, আমি একটা বাসা চিনি, তুই তো এই লাইনে আছিস, ভাইয়া বুঝতে পারছিস আর কি, আছিস তুই তো, তুই আমার একটা বাসা চিনি, তুই ওখানে চল। ওখানে যাওয়ার পরে আমাকে ওই আন্টি দুটা লোকের সাথে পরিচয় করাই দিচ্ছে। প্রথম দিন যাওয়ার পর আর সে আমাকে রাখেনি, পরের দিন আমাকে বলছে তোকে ফোন দেবো, সে আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি গেছি, যাওয়ার পর একটা লোক, সে খুব ভালো চাকরি করে, একটা লোকের সাথে পরিচয় করাই দিছে। বলছে তুমি তাকে সময় দাও, সে তোমাকে খুশি করে দেবে। তখন কিন্তু আমি অভাবে অবস্থা, অনটন অবস্থা, বাবা মারও দুঃসহ অবস্থা। বাবা মা যে সমিতির সাথে আছে, বাবা সেই সমিতি টাকা আটকে গেছে, ঘরে চাল নেই, মা ফোন দিয়ে কান্নাকাটি করছে। মানে এত কষ্ট পেয়েছি যে মানে নিজে অশান্তিতে ছিলাম, কখনো বাবা মা ভাই বোনকে অশান্তি দেখায়নি, কষ্ট দেখায়নি। সেখানে আমি সময় কাটানোর পরে সেই দিন আমাকে ওরা দিয়েছে 2000 টাকা। আমি 1000 টাকা নিজের জন্য রাখছি, 1000 টাকা বাসায় পাঠিয়ে দিচ্ছি, ওরা ওদের মতো চলছে। এরপরে 3-4 দিন পরে আন্টি আমাকে আবার ডাকছে, তখন দেখা হয়েছে আমার সাথে এক ডক্টরের সাথে। এক ডক্টর, তখন সে মানে আমার সবকিছু শুনলো। তখন সে আমাকে বলল যে তুমি আমাকে কথা দাও যে তুমি কখনো অন্য কাউকে সময় দেবে না, তুমি আমাকেই সময় দেবে, এমনকি তোমার যা কিছু দরকার ভরণ পোষণ সম্পূর্ণ আমি দেব। নভেম্বর ডিসেম্বরের ঘটনা, সে এই কথাটা বলছে। বলার পরে আমি তার কথা বিশ্বাস করতাম না। তা আমি তো এর অনেককে দেখছি। তখন আন্টি আমাকে বললো তুমি ওর কথা বিশ্বাস করো। তখন এই দুইজন লোকের সাথে আমার ঘুরে ফিরে তাদেরকে সময় দিয়ে আমার সংসার টিকতো, এমনকি আমার ফ্যামিলি চলতো, এমনকি আমার স্কুলে শিক্ষকতাটাও চলতো। পরে দেখা গেছে যে তার কথা আমি আন্টির ভরসা পেয়ে আমি ওকে, আন্টি আমাকে, হ্যাঁ আমি তার বাসায় গিয়ে আমি একটা নোংরা পরিবেশে জড়াইছি আবার দ্বিতীয়বার, কিন্তু সে আমাকে নিজের মেয়ের চেয়ে বেশি ভালোবাসছে। সব সময় একটা ভালো ডিসিশন দিছে, ভালো কথা বলছে। এই আন্টির সাথে আপনার পরিচয় হলো কিভাবে? আমার ওই ভাইয়া আমাকে নিয়ে গেছে ওই বাসায়। কোন ভাইয়া? আমার একটা ভাইয়া ছিল আর কি। কোন ভাইয়া এটা? এটা আমাদের এলাকার একটা উনি ছেলে। আপনার সম্পর্কে এই ব্যাপারে জানতো যে যেহেতু উনি বাসাটা নিয়ে গেছে, মানে আপনার ওখানে একটা পারপাস সার্ভ হবে, তার মানে এই উনি ভাই আমার এই ব্যাপারটাকে ধারণা করছে, ধারণা করে আমাকে জিজ্ঞাসা করছে, আমি স্বীকার করছি তার কাছে। সেও আমাকে হেল্প করতো বিনা স্বার্থে। সে আমাকে নিয়ে গেছে, কয়েক চলো তুমি এইভাবে কত কষ্ট করবা। আর আমার যে টোটাল যে 1.5 মাস বা 2টা মাসের যে ঘটনাগুলো আমার সেকেন্ড হাজবেন্ডের, এগুলো সব সে জানতো। তারা কিভাবে নিজেরাই জানতো? আমাকে বিয়ে দিছে। ওকে। আমাকে বিয়ের দিন ওই বাড়িতে পৌঁছায় দিছে আমার ওই ভাইয়া। সে আমাকে হেল্প করছে 1000, 500, 100 দিয়ে সে আমাকে হেল্প করছে। এমনকি বিশ্বাস করতে পারবেন না, আমার বিয়ের যে খরচাটা সেটাও আমার বাবা আমার টাকা থেকে করছে। সে একটা টাকা খরচা করেনি, একটা টাকা দেয়নি। তারপরে এই যে 2টা বছরে সে যে ঋণগুলা করছে, এই ঋণগুলো আজ পর্যন্ত আমি দিচ্ছি। এই কাজগুলো করে আমি এখন এই কাজগুলো করি না, বলতে যে শুধুমাত্র যে আমি যে 10 জনের সাথে মিশবো সেটা করি না। জাস্ট আমার ওই ডক্টরের সাথে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ আছে। প্রতি সপ্তাহে সে আমাকে একটা খরচে টাকা দেয়, যাতে করে আমার আর এইসব নোংরা কাজে ঢুকতে না হয়। সে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, সে প্রতি সপ্তাহে আমার টাকাটা আমাকে পাঠিয়ে দেয় আমার মোবাইলে। and you have that kind of relationship with that doctor, right? আপনার তো ডক্টরের সাথে এই সময় কাটানোর মতো একটা রিলেশনশিপ আছে। হ্যাঁ, সময় কাটানোর মতো একটা রিলেশনশিপ আছে। তারপরও সে যথেষ্ট ভালো, আমি তাকে মন্দ বলবো না, সে ভালো। তারপরে দেখা যায় তার যে রিলেশনটা, আমি এখন বর্তমানে আমার একটা স্টেশনারি আছে, বইয়ের লাইব্রেরি। উনি যখন আমাকে হেল্প করতেছিলেন তখন উনি আমাকে বললো যে তুমি কিছু একটা করো, শুধু মাস্টারি দিয়ে তোমার হবে না, তুমি মাস্টারিটা ছেড়ে দাও, তুমি কিছু একটা করো। শেষে যে গ্রাম সরকার আমাকে বিয়ে দিয়েছিলাম, প্রথমে বলছিলাম, সেই গ্রাম সরকার আমাকে একটা প্রোডাকশন হাউস বলতে একটা এম্ব্রয়ডারি হাউসে জব নিয়ে দিল। সেখানে 6000 টাকা বেতনে জব নিয়ে দিছে। আর যে ডক্টরের সাথে আমার ফ্রেন্ডশিপ আছে, সে আমাকে কিছু টাকা দিল একটা দোকান করার জন্য। কত টাকা? প্রায় ওখানে 20,000 টাকা। দোকান করছি আমি ওখানে। একটা মানে চিন্তা করলাম কি করব, তখন আমার তো অনেক স্কুলের সাথে যোগাযোগ, তখন আমি বইয়ের লাইব্রেরি দিলাম। বইয়ের লাইব্রেরি মানে স্টেশনারি, বই, খাতা, পেন্সিল, রাবার বা গাইড, এটা সব পাওয়া যাবে ওখানে। ওকে। আজ অব্দি আমার বাবা সাপোর্ট করেনি। এমনকি 2-1 দিন আগের ঘটনা, যে আমার বাবাকে যাকে আমি এত হেল্প করছি বা আমি যাকে নিয়ে এখনো বেঁচে আছি, আমি আজীবন বেঁচে থাকবো, এর আমার সাথে যাই করুক না কেন, আমার বাবা 2-1 দিন আগে আমাকে মেরে আমাকে আমার মাকে দোকান থেকে বের করে দিয়ে ওই দোকানটা সে নিজের করে নিছে। কিন্তু ওই দোকানের যতগুলো জিনিস সবকিছু আমার। এমনকি বাবা আমাকে খুব বৃষ্টি ভাষায় একটা বকা দিয়ে বলছে, তুই তো ভালো না, তোর খারাপের টাকা দিয়ে তুই দোকান করছিস বা তুই খারাপের টাকা আমাকে দিছিস। তখন আমার এত কষ্ট হয়েছে যে
যেই বাবা মার জন্য আমি নিজের সবকিছু বিসর্জন দিয়ে দিছি, সেই বাবা আজকে আমার দোকান আমার সাথে প্রতারণা করে যেন নিয়ে গেল। আজকে সেই দোকানে আমি নিজে দাঁড়াইতে পারতেছি না, বাধ্য হয়ে দোকান থেকে সরে আসছি। যে সে বলতেছে এই সবকিছু আমার, তোর কিছুই নাই এখানে। আমি যে তাকে 2-2.5 বছর দেখলাম, তাদের সংসারটাকে চালালাম, নিজে কষ্ট করলাম, এর কিছুই আমার বাবা স্বীকার করে না এখন। আর আমাকে যা তা বলে যে আমি ভালো না, আমি খারাপ। হ্যাঁ, আমি খারাপ হয়েছি শুধুমাত্র এই ফ্যামিলিটাকে বাঁচানোর জন্য, শুধুমাত্র 2 মুঠো ভাত দেওয়ার জন্য। কি করবো না, তোমার বোনটা নষ্ট হয়ে যাবে, ভাইটা বকাইটা হয়ে যাবে, মার কারখানায় চাকরি করতে হবে। আমার এত কিছু হয়ে গেছে, আমার মাকে আমি কখনো বাইরে কাজ করতে দেইনি, আমার বোনকে আমি কখনো বলি নাই তুমি একটা টিউশনই করো, কিচ্ছু করে না ওরা, আমি চালাই। আর আজকে 3টা বছর আমার বাবা বসে খাইছে, and আমার সংসারেই ছিল। And এখন যে দোকানটা আছে সে এখন ওই দোকানেই করে, আমার সাথে সে টোটালি যোগাযোগ বন্ধ করে দিছে। সে এখন আমার দোকান চালায়, সে তা দিয়ে সে নিজে চলে। আর আমি একটা প্রোডাকশন হাউসে জব করে মা বাবা ভাই বোন সবাই কিনে চলতেছি। ও, খুব কষ্ট পেয়েছি যখন সে আমাকে বলছে আমি খারাপ, সে যখন আমাকে মারধর করে বের করে দিছে, এই নিয়ে 3য় বার সে আমাকে ঘর থেকে বের করে দিছে। প্রথমবার দিয়েছে আমার হাজবেন্ড সহ, 2য় বার আমাকে দিয়েছে আমার ভুলের কারণ, সে বলে আমার ভুল, কিন্তু অন্য একটা মিথ্যে কারণে সে আমাকে 2য় বার ঘর থেকে বের করে দিছে। এই 3য় বার সে তার জীবন থেকে আমাকে বের করে দিল। তো আজকে আমার কিন্তু কিছুই নেই, সবকিছু তাদেরকে আমি বিসর্জন করে দিছি, সবকিছু তাদেরকে আমি দিয়ে দিছি, তারপর আজকে তারা আমাকে জায়গা দেয় না। আপনার বাবা তো আপনাকে বারবার বের করে দিয়েছে, তারপরও আপনি এত কষ্ট করে এবং এই রকম ভাবে নিজেকে, আমি ভাইয়া সারাদিন না খেয়ে থাকতাম, একটা টাকা আমি আউট খরচা করতাম না। আমি কোনোদিনও, এমনও দিন গেছে আমি শাহবাগ যদি গেছি কোনো কাজে, বা দেখা যায় হাইটা কামরাঙ্গিচর গেছি, যেখানে 60-70 টাকা খরচা হবে, সে টাকাটা আমি রেখে দিছি, বাসায় গেলে আমার খরচা আছে সেজন্য, সেটা আমি রেখে দিছি। আমি সারাদিন রোদে, হ্যাঁ আমি খারাপ ছিলাম মাসখানেক, 3 মাস, 1 মাস, 1 দিন, 15 দিন এরকম খারাপ ছিলাম, কিন্তু আমি কখনো প্রফেশনাল হয়ে যায়নি। কিন্তু যেটা প্রফেশনাল হবো, একের পর এক নোংরা কাজ করবো, আমি সেটা করিনি। আমি মাঝে মাঝে যখন খুব ঠেকছি, যখন দেখি যে না আমার ঘরে ভাত জোটে না, তখন গেছি। আমরা তো আমি এই রোদে রোদে টিউশনি করে কষ্ট করে সবকিছু করে, আমাকে কেউ সাপোর্ট দেওয়ার ছিল না, আমাকে কেউ সাপোর্ট দেয়নি। আমার ফুপু, আমার খালারা, আমার মামার আমাকে কেউ সাপোর্ট দেয়নি, আমার চাচুরা, তাহলে এমনকি নিজের বাবা মাও আমাকে সাপোর্ট দেয়নি। কিন্তু হ্যাঁ, আমার আজকে আমি স্বীকার করতে বাধ্য যে আমার এত কিছুর পরও আমার মা আমার সাথে আছে, আমার মা তার স্বামী ছেড়ে আমার সাথে আছে। আপনার মা ধরেন কিছুদিন পরে তার স্বামীর কাছে ফিরে গেল, কেউ আপনার সাথে নেই এবং এই মানুষগুলোর মুখে অন্ন জড়ছে না, আগের মতোই অবস্থা, তারপরেও কি আপনি তাদেরকে আমি দেখবেন? সারা জীবন তাদেরকে দেখবো। আমি যদি কারো জীবনেও যাই, কারো সংসারেও যাই, তারপরও আমি তাদেরকেই দেখবো। আমার সবকিছু ফেলে আমি আমার এই বোনটা, যতদিন আমার বোনটার বিয়ে না হচ্ছে, যতদিন আমার ভাইটার বড় না হচ্ছে, কাজের ব্যবস্থা না হচ্ছে, ততদিন আমার মা যতদিন বেঁচে আছে, আমি ততদিন তাদেরকে দেখবো। এই সমাজে ভালো লোকের মানুষের সংখ্যাও বেশি, কিন্তু তারা অনেক বেশি সাইলেন্স থাকে। আজকে আপনি হ্যালো ইট 920 তে এসে আপনার জীবনের যে কথাগুলো আপনি বললেন, এই কথাগুলোই তো অনেক সময় নেগেটিভ হয়ে যেতে পারে আপনার বোনের বিয়ের জন্য। আপনি এটা কখনো ভেবেছেন? নেগেটিভ হবে না, কারণ হচ্ছে কি যে আমার হতে পারে, কার ভাগ্যে ভাইয়া কি আছে আমি কিন্তু জানি না, কিন্তু তারপরও যদি কোনো ভালো মানুষ এই পৃথিবীতে থেকে থাকে, আমার বোনকে বিয়ে করবে। আমার বোনের এখন আমি বিয়ে দেবো না। আরো সে এখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, সে আরো লেখাপড়া করবে। আমার স্বপ্ন আছে আমার বোনটাকে আমি লেখাপড়া করাবো। আমি জানি একদিন আমার পাশে কেউ থাকবে না, ভাই বোন সবাই আমার সাথে প্রতারণা করবে, কিন্তু কেউ বলুক না বলুক, এতটুকু তাদের মনে থাকবে যে আমার বোন একদিন আমাদেরকে লেখাপড়া করাইছে। আমার বাবা 3.5 লক্ষ টাকা দেনা ছিল,
আমি তা দিছি, আমি আমার দোকানটা আমি লোন উঠায় করছি, 40,000 টাকা লোন উঠাইছি। আমার ফ্রেন্ড আমাকে 20,000 টাকা দিচ্ছে, তারপরে তো প্রতি সপ্তাহে খরচ দিচ্ছে, আমার বেতনের টাকা আছে। আমি সবকিছু মিলে আমি আমার দোকানটা দিছি। অনেক স্বপ্ন ছিল আমি দোকানটা বড় করবো, কিন্তু আমার বাবা আমাকে সেই স্বপ্নটা অন্তত পূরণ করতে দেয়নি। সে আমাকে ডাইরেক্ট বলছে যে এই দোকান তার, আমার না। আমি বলেছিলাম যে অনেক দুর্বল হয়ে গেছে আসলে গল্প শুনতে শুনতে। কি শিখবো জীবনের গল্প থেকে, আজকের এই জীবনের গল্প থেকে, এবং সেজন্য আমাদেরকে এ পর্যন্ত শুনতে হয়েছে। তার বাবা কি ভূমিকা পালন করেছে, চারপাশের পরিবেশ কি ভূমিকা পালন করেছে, তার পরিবার কি ভূমিকা পালন করেছে, এগুলো নিয়ে আমরা প্রশ্ন করি না, নাই বা করি, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা আলোচনার জায়গাতে নাই বা গেলাম। ওর একটা ভূমিকা আজকে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, সেটাকে আমি একটা প্রশ্নের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। আচ্ছা, আপনার প্রতি এত খারাপ আচরণ করলো, এত এত খারাপ আচরণ করলো, আপনি একের পর এক কষ্ট পাচ্ছেন, আগুনে পুড়ছেন, তারপর আপনি কেন মনে করেন যে আপনার বাবা বা আপনার ফ্যামিলিকে আপনি এত কষ্ট করে হলো, এত স্যাক্রিফাইস করে হলো আপনার দেখা উচিত? কারণ হচ্ছে যে আমার বাবা এখন আর জুয়া খেলে না। আমি যদি ওদেরকে না দেখি, আমার বাবা কি করবে আমি সেটা বলবো না, সে কি করতে পারে সেটাও আমি বলবো না। কিন্তু আমার মা, আমার মা হয়তোবা এই বয়সে সে হয়তোবা বিভিন্ন কারখানায় কাজ করতে নেমে যাবে। আমার বোনটা হয়তো বা টাকার জন্য আমার বোনটাকে চাপ দেওয়া হবে আমার মতো, আমাকে যেরকম আমার বাবা দিয়েছে যে তুমি এত বড় হয়েছে, তুমি কেন বেকার করে বসে খাও, তো হয়তো বা চাপ দেওয়া হবে। কিন্তু আমার বোনটা তখন দেখা যাবে কি কোনো পথ পাবে না, আমার মতো এরকম হয়ে যাবে। আমি চাই না আমার বোনটা হোক, আমি চাই না আমার ছোট ভাইটা টাকার জন্য সন্ত্রাসী হোক, আমার ছোট ভাইটা বখাটে রাস্তার ছেলে হোক, কেউ ওকে খারাপ ভাষায় বকা দেখ যে তুই বখাটে ছেলে, তুই খারাপ, বা আমার বোনটাকে বকা দেখতেও আমি কিচ্ছু চাই না। আমি চাই ওরা সবসময় সুখে থাকবে, সবসময় ভালো থাকবে। প্রিয় শ্রোতা, এই হচ্ছে লেসন, এই হচ্ছে লাবণ্যের জীবনের গল্প। রবীন্দ্রনাথের শেষের কবিতার লাবণ্য নয়, একেবারে এই সমাজের প্রান্তিক সমাজের খেটে খাওয়া এবং সমাজ যাকে তার নামের যে অর্থ বা মাধুর্য, সেই মাধুর্যের মতো করে বড় করতে পারে না, সেই রকম একজন লাবণ্য, তার জীবনের গল্প। কোনো কমেন্টসই করতে চাই না, কারণ আপনারা যারা শুনছেন তারা প্রত্যেকেই নিজের জায়গাটা থেকে প্রচন্ড রকমের বিজ্ঞ। আমরা শুধু প্রত্যাশা করতে পারি লাবণ্য যে ভবিষ্যৎ স্বপ্নটা দেখে, সেই স্বপ্নের মধ্যে সে নিজে নেই, সেই স্বপ্নের মধ্যে এখনো তার পরিবার, যে পরিবার তাকে ঠিকমতো বড় হতে দেয়নি, সেই পরিবারের মঙ্গল হোক, তাহলেই হয়তো লাবণ্যের বিজয় হবে। আপনি তো শুনলেন শ্রোতারা বিভিন্ন রকমের কমেন্টস করছে, তো আপনার কি বলার আছে শ্রোতাদের উদ্দেশ্যে? আসলে যে আমি এত কিছুর মাঝেও আমার ফ্যামিলিটাকে টিকায় রাখছি শুধুমাত্র মা ভাই বোনদের চোখে মুখের দিকে তাকাইয়া। কিন্তু আমি চাই যে বাবা মা কখনো ফেলে দেওয়া যায় না, ভাই বোন কখনো ফেলে দেওয়া যায় না। আজকে যদি আমার মতো আরেকটা মেয়ে যদি ওদেরকে এরকম ফেলে নিজের সংসারের প্রতি টান হয়, বা সংসারের কথা ভাবে, নিজের কথা ভাবে, তাহলে হয়তো বা আমার মতো আরেকটা মেয়ের জন্ম হবে। যে দেখা যায় ওরই ছোট বোন, আরেকটা মেয়ে ছোট বোন, সে আমার মতো এই লাইনে চলে আসছে ফ্যামিলিকে খাওয়ানোর জন্য। কিন্তু বা আমি যদি আজকে ফ্যামিলিকে রাইখা আমি যদি বিয়ে করতাম, আরেকটা বিয়ে করি, সংসার করি, কিন্তু বাবা মা তাদের মতো আছে, তখন কি হবে, আমার বোনকে এই চাপটা সৃষ্টি করা হবে। আমার বোন চলে যাবে বাইরে, ভাইটা দেখা যাবে লেখাপড়া এখন স্টপ হয়ে যাবে, ও ওর মতো করে বাঁচবে। কখনো গুন্ডা হতে পারে, সন্ত্রাস হতে পারে, রাস্তার টোকাই হতে পারে, বকাইতে হতে পারে। রাইট। শ্রোতাদেরকে কি বলার আছে আপনার? অমস্ত্র তাদেরকে এতটুকুই বলার আছে যে কেউ মানে হার মানবে না, অন্তত আর যাই কিছু হোক ফ্যামিলিটাকে যাতে কেউ ফেলে না দেয়। আর দুনিয়ার সব বাবাদের কি বলার আছে? কোন বাবা যাতে তাদের সন্তানকে এইভাবে তাদের জীবনটাকে নষ্ট করে না দেয় নিজের হাতে করে। কারণ ওদেরকে যদি এইভাবে নষ্ট করে দেওয়া হয়, এইভাবে ওদের সাথে প্রতারণা করা হয়, তাহলে আমার মতো আরো অনেক মেয়ে থাকবে, হয়তো আজকে আমি টিকে আছি, অন্য কোনো মেয়ে টিকে তাও থাকতে পারে, মাঝপথে চলে যেতে পারে, জীবনটা ঝরে যেতে পারে। তাই বাবাদেরকে এতটুকু বলার আছে যে তারা যাতে কোনোদিন মেয়েদেরকে এইভাবে চাপ সৃষ্টি না করে, নিজের যতটুকু শক্তি আছে যতক্ষণ খাটতে পারেন, রিক্সা চালায় হলো এই মেয়েদেরকে খাওয়ান, অথবা নিজের সংসারটাকে চালান, মেয়ের উপর চাপ দিয়েন না। এত চাপ না, শাসন করেন, চাপ দেন যে তুমি বড় হয়েছো কিছু করো, কিন্তু এইভাবে না যে নিজের বাড়ির জন্য সম্মান সব বিক্রি করে দিতে হবে, এগুলো ঠিক হবে না। প্রিয় শ্রোতা, এখানেই শেষ হচ্ছে লাবণ্যের জীবনের